এ তো বাংলা ফিল্মের কোর্টরুম নয়, হঠাৎ গীতা হাতে এই অনুষ্ঠান শুরু করছি কেন? আসলে এক জায়গায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে পার্থ, যিনি ধর্মের পথে চলেন তাকে কখনোই ধ্বংস করা যায় না, না ইহলোকে না পরলোকে। আর এটা শুনে আমাদের অর্জুন বলতেই পারেন, আপনি আগে ঠিক করেন এসব কাকে বলছেন, অর্জুনকে না পার্থকে? ব্যারাকপুরের ভোটারকে কনফিউজ করবেন না। আপনাদের অনুমান একেবারে সত্যি। আজ আমাদের অতিথি অর্জুন সিং। অর্জুনদা, আপনি কখনো ভেবেছেন যে ব্যারাকপুরে বিজেপি বা তৃণমূলের যেই জিতুক আসলে অর্জুনই জিতবেন? পার্থও যিনি, অর্জুনও তিনি। পার্থই অর্জুন, আবার অর্জুনই পার্থ। দেখুন, একটা মানুষের অনেক নাম হয়, কিন্তু একটা নামেই সব থেকে বেশি চেনা যায়, সেটা হলো অর্জুন। ব্যারাকপুরে মানুষ অর্জুনকেই চিনে। উপনামগুলোকে খুঁজতে হয় কি কে কোনটা উপনাম আছে। আমার মনে পড়ছিল 2011 সালে খড়দাতে শেষ এরকম হয়েছিল। সিপিএম প্রার্থী অসীম দাশগুপ্ত আর তৃণমূল প্রার্থী অমিত মিত্র। কথা তো আসলে অমিত, অসীম মানেও অমিত, অমিত মানেও অসীম। খড়দার কিওয়ার্ড কি জানেন তো? আনলিমিটেড। অসীম মানেও আনলিমিটেড, অমিত মানেও আনলিমিটেড। কি বলেছি, এটা কখনো চিন্তা করিনি, একদম ভাবিনি। আর আপনার এটা পেটেন্ট করে নেওয়া উচিত। তারপরে ব্যারাকপুর ইতিহাসের পুনরাবৃত্তি প্রায়। ব্যারাকপুর আছে। ব্যারাকপুর এমন একটা জায়গা, সেই জায়গাটাকে চেনা খুব মুশকিল আছে। ব্যারাকপুর দেখবেন ভারতবর্ষের ইতিহাসে 1857 সালে বিদ্রোহ ঘোষণা করেছিল ব্যারাকপুরেতে। তো ব্যারাকপুর, এখানকার মানুষ, এখানকার কালচার, এখানকার চিন্তাভাবনা একদম আলাদা আছে, সেপারেট আছে। অর্থাৎ আপনি বলছেন যে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে ব্যারাকপুর দুবার ভাবে না? কোনোদিন ভাবেন। সে তো ভোটের রেজাল্ট বলবে। কিন্তু ব্যারাকপুর কেন্দ্রের যিনি তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক, এই কিছুদিন আগে আপনি যাকে গুড ফ্রেন্ড বললেন, তিনি অন ক্যামেরা বলছেন যে অর্জুন কোনোদিন মন্ত্রী হয়নি, কে বলবে না যে মন্ত্রী হয়ে যাবেন না। আর এই কথা 24 ঘন্টার মধ্যে আপনি মমতা এবং অভিষেকের ছবি সরিয়ে দিলেন, মোদির ছবি লাগিয়ে দিলেন। এরপর প্রশ্ন দুটো: এক, আপনার কাছে নরেন্দ্র মোদির ছবিটা কতদিন ধরে রেডি ছিল? আর প্রশ্ন দুই, যে এই মন্ত্রিত্বের আপনি যাকে বলেছেন ললিপপ, সেটা কি আপনার কাছে এসেছিল ফর্মালি? দেখুন, প্রথমে এখনও বলছি, ও আমার বন্ধু। না হলেও 2019 সালে নৈহাটিতে আরামে আমি জিততাম না। তো আমার বন্ধু আছে, বন্ধু থাকবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার ললিপপ 2011 সালে যখন আমাকে মন্ত্রিত্ব দেওয়া হলো না, তখন থেকে আমি জানি এটা ললিপপ আছে। যে লোকটা সব থেকে বেশি লড়াই করেছিল তাকে 2011 সালে মন্ত্রিত্ব না দিয়ে 2024-এ কেউ মন্ত্রিত্ব দেবে? তো এই ললিপপ, এই যে গল্পগুলো, পুরো স্ক্রিপ্ট আগে থেকে রেডি ছিল। আমাকে টিকিট দেওয়া হবে না বা আমাকে নমিনেশন দেবে না, এই স্ক্রিপ্ট 6 মাস ধরে আপনাদের চ্যানেলেও আমরা দেখেছি। যে লোক সামনে কথা বলতে পারবে না, সে লোক আমাকে গালাগালি করছে। আবার পার্টি একদিকে আমাকে বলছে কি তুমি কিছু বলবে না, আর ওদেরকে তোল্লা দিচ্ছে। তো আমার মতন যারা জন্মলগ্ন থেকে রাজনীতি আমরা করি, আমরা কি বুঝতে পারি না কি এটা পার্টি ইনস্ট্রাকশন ছাড়া কিছু নেই? পর্যন্ত বুঝতেই যদি পারেন, তাহলে ব্রিগেডের জনগর্জনে মঞ্চে কেন গেলেন, এতদিন কেন অপেক্ষা করলেন, এবং একেবারে প্রার্থী তালিকা ব্যারাকপুরে কেন্দ্র থেকে পার্থ ভৌমিক প্রার্থী এই ঘোষণা অবধি কেন অপেক্ষা করলেন? আপনি তো বুঝতে পেরেছিলেন। দেখুন, 2021 সালে যেভাবে পোস্টপোল ভায়োলেন্স হলো, বহু মানুষ আমাকে বাধ্য করলেন, সাধারণ মানুষ। আমার উপরে তো জানেন কিভাবে টর্চার, সরকারি টর্চার হয়েছিল। কিন্তু যখন সেই মানুষগুলো আমাকে বলেছিলেন, বেশ, আমি এক এক করে যাই। আপনি বলছেন সরকারি টর্চার। আপনার বিরুদ্ধে 165টা মামলা ওই ব্যারাকপুরের বা তার আশেপাশে দেয়া হয়েছিল। সেটা হচ্ছে আপনি যখন বিজেপিতে গেলেন তারপর। তাহলে কি আমি ধরে নেব যে ওই মামলাগুলো, 165টা মামলার কামড়ে আপনি বিজেপি থেকে তৃণমূলে গেছিলেন বা যেতে বাধ্য হয়েছিলেন? হ্যাঁ, এটাও একটা ফ্যাক্টর ছিল। কিন্তু আমি আমার লড়াইটা লড়ছিলাম, কোনো অসুবিধা ছিল না। আমি এখনও লড়ছি। আপনি খোঁজ নেবেন, কটা মামলা এখনো? 165টা। আচ্ছা, আপনি খোঁজ নেবেন, একটাও মামলা তৃণমূল কংগ্রেস সরকার আমার তুলেনি। তাহলে এই ভোট মিটলে তো আবার সেই মামলা শুরু? না, আমি আপনাকে বলছি, 165টা মামলা আমি গ্যারেজ করে দিয়েছি, এবার ডাব্বা বানিয়ে দিয়েছি। কেন? সবটাই মামলা মিথ্যা। একদিনের মধ্যে অর্জুন সিং 4 জায়গা ভায়োলেন্স করছে। তো সুপ্রিম কোর্টে যখন যাই আমি, সুপ্রিম কোর্ট 1 মিনিটের মধ্যে উড়িয়ে দেয় মামলাটাকে একদম
অস্থির করে দিয়েছে। তো এদের যে পুলিশ সিস্টেম, এরা তাবেদারি করতে করতে আইপিসিটাও ভুলে গেছে। এরা আইপিসি মনে নেই এদের। বেশ, আপনি বলছেন 165টা মামলা আপনি সামলে নেবেন, কিন্তু আপনি বিজেপিতে যাওয়ার পর ভাটপাড়া এবং তার সংলগ্ন এলাকায় প্রতিদিন বোমা, গুলি, অশান্তি, সাধারণ মানুষ বাজার যেতেও ভয় পেত। তো আবার তাদের জীবনে আপনার দলবদলের কারণে দুর্ভাগ্য নেমে আসবে না তো? না, এরা একটা চেষ্টা করবে, কিন্তু যে লোকগুলো তখন বোমাবাজি করেছিল বা গন্ডগোল করেছিল, তারা এখন সব তৃণমূলের কাউন্সিলর হয়ে গেছে। মজার ব্যাপার এটাই আছে। কেন তৃণমূল কাউন্সিলর হলে অপরাধের সঙ্গে তার কোনো যোগাযোগ থাকে না? তৃণমূল কাউন্সিলর হলে অপরাধীকে অপরাধী বলা যায় না, ওটা পুলিশ সার্টিফিকেট দিয়ে দেয়। এখন আপনি দেখবেন ও রোজ আপনি শুনবেন কি অমুক কাছে 107-এর নোটিশ চলে গেল, 110 দিয়ে দিল, যেটা এরা করে, এদের লোকাল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যেটা করছে। একটাও কোনো তৃণমূলে কোনো রাউডি নামে এটা কমপ্লেন হয় না বা নোটিশ যায় না। সবটাই যারা বিজেপি করবে বা যারা সিপিএম করবে, সাধারণ কর্মী যারা জীবনে কোনো দিন মারামারি করেনি, তাদের নামে নোটিশ। আমি দেখেছেন 2 দিন ধরে এটা নিয়ে ইলেকশন কমিশন কাছে আপনি একাধিক কমপ্লেন করেছেন, কিন্তু আমি বলছি ভোট মিটতেই, মানে যখন ইলেকশন কমিশনের আন্ডারে থাকবে না, আবার রাজ্য পুলিশের অধীনে চলে আসবে, তখন তো আবার আপনার কথা অনুযায়ী, আপনার ফর্মুলা অনুযায়ী এই সমস্ত আবার ব্যাক করবে। 35টা সিট আসার পরে তৃণমূল ঝান্ডা ধরার লোক থাকবে? খুব কম হলে 35 বলছেন, খুব কম হলে 35টা সিট পেলে এখানে ঝান্ডা ধরার লোক থাকবে? এই পুলিশ যারা আজকে এদের কথায় শুনে মিথ্যা মামলা দিচ্ছে, তখন দেখবেন এরা কথাই শুনছে না এদের। অর্থাৎ অর্জুন সিং অমিত শাহের 35টার উপর ভরসা রাখছে, অমিত শাহ যে টার্গেট দিয়েছেন 100%। 35টার উপরে আমাদের পুরোপুরি ভরসা আছে। আমরা জানি মানুষের আবেগও চিনতে পারছি। আমরা তো 2019-এ লড়েছিলাম, তখন থেকে এটা মানে 100 টাইম যে ফেথ মানুষের মোদিজির উপরে, সেটা বেড়েছে। বেশ, আপনি ছোটবেলায় নির্ঘাত ললিপপ খুব ভালোবাসতেন, তার কারণ বারবার বিভিন্ন ভীষণ গুরুত্বপূর্ণ রাজনৈতিক কনটেক্সে আপনি ললিপপের উদাহরণ নিয়ে আসেন, যেমন মন্ত্রিত্বের ললিপপ এখন, আবার 2022-এর 1 মে জুট ইস্যুতে আপনি যখন বিজেপিকে আক্রমণ করছিলেন, আপনি বারবার বলছিলেন যে এইসব ললিপপ দিয়ে আমি রাজনীতি করি না। আমি একবার অর্জুনদাকে মনে করিয়ে দেবো, আন্দোলনের মতন চলবে, যতক্ষণ পাই না ততক্ষণ আন্দোলন। এইসব ললিপপ নিয়ে আমি রাজনীতি করি না। বহু ললিপপ আমরা দেখেছি, বহু ললিপপ আমরা পেয়েছি, আমরা অনেক নেগোসিয়েশনে ললিপপ দেখেছি, লাস্ট আওয়ারে গিয়ে ধরাশায়ী হয়ে যায়। ওইসব নিয়ে আমি বিশ্বাস করিনি। ললিপপ আপনার খুব ফেভারিট নিশ্চয়ই? সত্যি ললিপপ খেতে খুব ভালোবাসি, আবার ললিপপ কি হয়ে সেটাও বুঝি। আপনার মনে আছে এই আন্দোলনটা একমাত্র অর্জুন সিং একটা সাংসদ হিসাবে লোকসভা জুট নিয়ে আন্দোলন করেছিল। জুটের একটা খুব বাজে কন্ডিশনে চলে গেছিল, যে জুটের চাষিদের যে দামটা ফিক্স করে দেওয়া হয়েছিল, এই ফিক্স করতে গেলে চাষিরাও মরছিল আর ইন্ডাস্ট্রিও শেষ হচ্ছিল। এই জন্যে এই লড়াইটা আমি শুরু করেছিলাম। এই লড়াইটা শুরু করে আমি কিন্তু আদায় করেছিলাম। আজকে আমার এলাকায় জুট মিলকে আমি বাঁচাতে পেরেছি। বহু জুট মিল শেষ হয়ে গেছে, বহু জুট মিল আর উঠবেও না, কিন্তু যতটুক বাঁচিয়েছি আমার এলাকায় সবথেকে বেশি জুট মিল এখনও চলে। অর্জুন, আমি যদি ঠিক উল্টো কথাটা বলি, যে আপনার ইস্যু পাট ছিল না, ছিল রাজ্য পাট। তার কারণ পাট শিল্প নিয়ে নিঃসন্দেহে বিজেপির বিরুদ্ধে আপনি আন্দোলন করেছেন, আপনি বিজেপিতে থাকাকালীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বলেছিলেন, কিন্তু আমি বলছি আসলে আদতে পাট শিল্পের কতটা উন্নতি ঘটানো গেছে, অথবা আপনি ওই ইস্যুতে বিজেপি থেকে তৃণমূলে যে চলে এলেন, তাতে কি পাট শিল্প বেঁচে গেল? যায়নি। দেখুন, একটা জিনিস আছে, যারা বেস লেভেলে পলিটিক্স করে, তাদের পলিটিক্সটা হয় মানুষের কখন কি ডিমান্ড। আমার যদি এলাকা, আমি পাটের এলাকা আমার রাজনীতি আছে, আমি যদি তাদের কথা না বলি, আমি যদি শুধু আমার উপরওয়ালা যেটা আমাকে বলে যাবে আমাকে সেটাই শুনতে হবে, আমি জাস্টিফাইড করাতে পারবো না, তাহলে আমার মনে হচ্ছে আমার রাজনীতি না করাটা উচিত। আমি গভর্নমেন্টকে বুঝাতে পেরেছিলাম কি না এটা জাস্টিফাইড, নাহলে কিন্তু মানবে না, কেউ মানবে না। আমি কিন্তু তখন বুঝিয়ে দিতে পেরেছিলাম কি ওখানে দুটো আমার ইস্যু ছিল, একটা ট্যারিফ কমিশনের ইস্যু ছিল কি কোম্পানি যদি স্ট্রং না হয় কারখানা কোনোদিন চলবে না, কেউ ঘাটা করে ইন্ডাস্ট্রি চালাতে পারবে না। আর ইন্ডাস্ট্রি শেষ হলে আমাদের এলাকায় এমনি শেষ। আমাদের এলাকায় বলতে গেলে কিছু নতুন তো কিছু নেই, কোনো নতুন কারখানা
কোনোদিন কিন্তু তাহলে আপনার উচিত ছিল যে বিজেপিকে বা কেন্দ্রীয় সরকারকে বুঝিয়ে বিজেপিতে থেকে যাওয়া, তৃণমূলে না আসা। তার কারণ আরও গভীরভাবে কাছ থেকে আপনি বোঝাতে পারতেন যে এই মুহূর্তে প্লাস্টিকের ব্যবহার না কমালে, সর্ব জায়গায় পাটের ব্যাগ ইত্যাদির ব্যবহার না বাড়ালে, ডিমান্ডটা যেভাবে পড়ছে, একমাত্র সরকারি সাপোর্টে সেটা বেঁচে থাকতে পারে। যেই জন্য আমি বললাম আপনার ইস্যু পাট ছিল না, রাজ্য পাট না, ছিল। আবার আপনি আপনার ভুল ভাবছেন। আমি তখনও সঠিক ছিলাম। কেন সঠিক ছিলাম? এই যে 100% ফুড গ্রেনে জুট ব্যাগকে করা হলো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করলো, সেই লড়াই কিন্তু একটা জন্যই এটা হয়েছিল। আমি কিন্তু আপনি লড়াইটা শুরু করেই তো তৃণমূলে চলে এলেন। না, তৃণমূল গেলাম কেন? আমি যেদিন জয়েন করেছি বিজেপিতে, আবার সেদিনও বলেছি আমি তৃণমূলে জয়েন করার একটাই কারণ ছিল, আমার উপরে অত্যাচার হতো। গভর্নমেন্ট থেকে লড়ছিলাম, একদম ডাইরেক্ট ফাইট ছিল, রোজ আমাদের উপরে অ্যাট্যাক হতো, রোজ আমরা। কিন্তু আমার সঙ্গে সঙ্গে যারা ওখানে সাধারণ মানুষ যারা ছিলেন, সেই মানুষগুলোও অতিষ্ঠ হয়ে গেছিল। হাজার হাজার ছেলে চাকরি চলে গেছিলো, তাদের বাড়িঘর ভাঙচুর হয়েছিল, তারা বাড়িতে থাকতে পারছিল না। সেই লোকগুলো তখন আমাকে বলল, দাদা কোনোভাবে আমাদেরকে বাঁচান, কোনো একটা রাস্তা বের করুন। তখন আমি একটা দূরত্ব তৈরি করেছিলাম। দূরত্ব তৈরি না করলে কিন্তু এই জায়গা বিজেপির মতন দল আমাকে কেন অ্যাকসেপ্ট করতো? আমি তো সেই দলকে বুঝাতে পেরেছিলাম কি এই ঘটনা এখানে ঘটছে। তাহলে বিজেপি একটা সর্বভারতীয় দল, যেখানে হাজার হাজার মানুষ এই নিয়ে চিন্তা ভাবনা করে, হাজার হাজার মানুষ এটা ভাবে, তারপরে কোনো একটা ডিসিশন নেয়। আমাকে সঙ্গে সঙ্গে। কিন্তু আপনি যে দলটা ছেড়ে গেছিলেন, সেই দলটায় যখন ফিরলেন, তার আগে আপনার সম্পর্কে বাছা বাছা শব্দ, স্বয়ং মুখ্যমন্ত্রী কখনো গদ্দার, কখনো গুন্ডা, কখনো আপনি খুনের মামলায় জড়িত। জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি আজকে জেলে আছেন, তিনি আপনাকে অন ক্যামেরা বলে দিলেন দাগি আসামি। এই অপমান সহ্য করেও তৃণমূলে এসেছিলেন কেন? এই মানুষ বলেছিল কি আপনি তৃণমূলে যান, তৃণমূল গিয়ে আমাদেরকে বাঁচান, আমরা আপনাদের সঙ্গে থাকব। আজকে সেই মানুষের জন্য 5 ঘন্টা আমাকে স্টেজে বসে অপমান সহ্য করতে হয়েছিল। সেই মানুষের জন্যে বসে বসে গালাগালি শুনতে হয়েছিল। আমি সেই মানুষকে বুঝালাম কি দেখো, আমি তোমাদের কথা দেখুন, আমরা তো আমরা জননেতা, আমরা ওই নেতাদের আশেপাশে ঘুরে আমরা রাজনীতি করি না। সেই মানুষগুলো আজকে যা রিয়াকশান আছে ফিল্ডে, আপনারা নিশ্চয়ই, আপনাদের অনেক সার্ভে টিম আছে, আজকে তৃণমূলে বেশি সংখ্যক মানুষ তারা হয়তো তৃণমূলে ঝান্ডা নিয়ে ঘুরবে, কিন্তু ভোট অর্জুন সিংকে দেবে। কেন এই অপমানটা যে করা হয়েছে, সেই অপমানটা কেউ অ্যাকসেপ্ট করেনি। কিন্তু আমি উল্টো কথাটা বলি অর্জুনদা, যদি সেদিন জনগর্জনের মঞ্চ থেকে পার্থ ভৌমিকের নাম ঘোষণা না হয়ে অর্জুন সিংয়ের নাম ঘোষণা করা হতো, এই মানুষগুলো, যে মানুষগুলোর কথা আপনি এতক্ষণ ধরে বলছেন, তাদের চোখে তৃণমূলের 7 খুন মাফ হয়ে যেত? না, আমার নাম ঘোষণা হবে না, এরা সবাই আমি জানতাম। তা সত্ত্বেও গেলেন মঞ্চে। হ্যাঁ, এই যে মানুষগুলো আমাকে বলছিল কি না আপনি তৃণমূলে থাকুন, সেই মানুষগুলো, বিশেষ করে আমার মাইনরিটি লোকেরা, তারা বলছে না, আপনার সঙ্গে গদ্দারি হয়েছে, আপনি গদ্দারি করেন। আজকে আপনি দেখবেন মিরাকল হবে। পশ্চিমবাংলা যদি কোনো বিজেপি যদি আমাকে পার্টি টিকিট দেয়, বিজেপি কোনো একজন সাংসদকে মাইনরিটি ভোট পাচ্ছে, সব থেকে বেশি আমি পাবো। আর নরেন্দ্র মোদীর যে ছবিটা, প্রধানমন্ত্রীর ছবিটা আপনি রিপ্লেস করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে, সেই ছবিটা কতদিন হয়ে রেখে দিয়েছিলেন? তো সে তো ছবি ছিল আমার কাছে। আচ্ছা, ছবি ছিল। হ্যাঁ, আমি আপনাকে মানে একটা যোগাযোগ আপনি রেখে যান। এটা অবশ্য আপনি অন ক্যামেরাও বারবার বলেছেন। আমি একবার দ্রুত দেখে নিচ্ছি যে অর্জুনদা বলছেন ছবি সব রেখে দেন। অর্জুনদা অন ক্যামেরা এর আগে বহুবার বলেছেন আমাদের, সমস্ত দলের সঙ্গেই তার যোগাযোগ আছে। দেখুন, সব দলেই আমার লোক আছে, আমার সঙ্গে যোগাযোগ রাখে, সবার সঙ্গে আমার যোগাযোগ আছে। আপনার পুত্র পবন সিং বিজেপিরই জনপ্রতিনিধি, এটা কি ওই ট্রেনে ওই রুমাল রেখে যাওয়ার মতো? রুমাল রেখে আপনাকে একটা কথা বলবো, আমি যেদিন তৃণমূল কংগ্রেস আসি, হ্যাঁ, অনেক বড় নেতা তৃণমূল কংগ্রেস, আমি নাম বলতে পারবো না, তার ক্ষতি হয়ে যাবে। সে আমাকে বললো, কোনোদিন তুমি যদি আমার নাম কোট করো আমি অস্বীকার করবো, তোমার সঙ্গে আমার দেখা হয়েছে। মানে একদম দিদি ঘরের লোক, যারা একদম ঘরের মধ্যে থাকে, কিচেন ক্যাবিনেটের, ক্যাবিনেটও থেকে কিচেন ক্যাবিনেট। আচ্ছা, সে বলেছিল জীবনে কোনোদিন তুই এটা এসে ভুল করেছিস, জীবনে কোনোদিন ছেলেকে তৃণমূলে জয়েন করাবি না। সেই লোকটা হয়তো এটা দেখবেন, কিন্তু আমি ওনাকে স্যালুট জানাই।
আমি যে যে জিনিসটা দেখে এলাম এই 1.5 বছরের মধ্যে, আপনি হয়তো বিশ্বাস করবেন না, আপনার বিশ্বাস করা উচিতও না, কিন্তু এটাই ফ্যাক্ট ছিল। এই মানুষগুলোকে বাঁচাবার জন্য আমার ছেলে বারবার বলতো, কেন তুমি গেছো, এরা তোমার। আপনার ছেলে নাকি বলেছিল যে প্রথম দিনই যখন আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি খুব বড় ভুল হ্যাঁ, করছেন, বলেছিল আমার থেকে রাজনৈতিক জীবনে অনেক, কিন্তু ও জানতো না কি আমি কেন এটা করেছি, আমি যে লোকগুলোকে বাঁচাবার জন্য এটা করছি সেটা হয়তো ওর মাথায় ছিল না। আমি তো তো এই লোকগুলো তো আবার বিপদে পড়তে পারে লোকসভা ভোট দেখুন, আমি হয়ে বললাম গেলে। না 35টা আসার পরে বাংলার কালচারটা কি আছে, পশ্চিমবাংলা কি হয়েছে, রাতারাতি সব শিফট হয়ে যায়। এই পুলিশ যারা আজকে কেস দিচ্ছে রাতারাতি দেখবেন ও শিফট হয়ে গেল। আবার ওদেরকে যদি শাসক চায় তাহলে দেখবেন এই পুলিশ ওদেরকে কেস দিচ্ছে। কিন্তু বিজেপির একটা আছে, এটা বিজেপি কালচারের মধ্যে পড়ে না কি আপনি বিরোধী থাকলে আপনি কোনো স্টেটে, এটা আপনি বলবেন তৃণমূল কালকে বলবে কি ইউপিতে কি হচ্ছে, কিন্তু আমি আপনাকে বলছি ওখানে সব রাজনৈতিক দলের নেতারা এই মিথ্যা ইডি আর সিবিআই কে তো দেখছি আইটি সমেত সব থেকে বেশি মামলা হচ্ছে বিরোধী শাসিত রাজ্যগুলোতে। আমরা একটা পরিসংখ্যান দেখিয়েছিলাম যে গত 2-3 বছরের মধ্যে যত মামলা তার ভেতরে 95% হচ্ছে বিরোধী দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে। সুমনদা, এটাও তো বলবেন ইডি সিবিআই এর কথা আপনি বলেন সবটা কোর্ট অর্ডারে, আইটি কোর্ট অর্ডার লাগে না আইনে, ভারতবর্ষে আইনে, কিন্তু এইটা পশ্চিমবাংলা বা যে কোনো জায়গা কোর্ট অর্ডারে সব কিছু হয়েছে। কিন্তু আমার উপরে কোন কোর্ট অর্ডার, আমি তো তাজা উদাহরণ 165টা মামলা। আপনি শুধু ইডি সিবিআই কে দোষ দিচ্ছেন, এনআইএ কে দোষ দিচ্ছেন, আইটি কে দোষ দিচ্ছেন, আমার উপরে দোষ দিচ্ছেন, পশ্চিমবাংলা সরকারকে দোষ দিচ্ছেন। না না, অবশ্যই দোষ সবারই আছে, কিন্তু আমি বলছি এটা কি আমার মনে হয় ভারতবর্ষের রেকর্ড, মানে জনপ্রতিনিধির বিরুদ্ধে 165টা মামলা রেকর্ড আছে। হ্যাঁ, আমি ধন্যবাদ জানাই তৃণমূল কংগ্রেসের, যে তৃণমূল কংগ্রেসকে জন্মলগ্ন থেকে আমি মজবুত করেছিলাম। ব্যারাকপুরে তড়িৎবাবুর বিরুদ্ধে লড়াই করা কারো ক্ষমতা ছিল না, কেউ যেতে পারতো না, সেই লোককে গিফট কি দেওয়া হলো 165টা মামলা। বেশ, আমি আবার এই প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে আপনি সেদিন বললেন যে তৃণমূলের অবস্থা খারাপ কিনা জানি না, কিন্তু পার্থ ভৌমিকের অবস্থা খুব খারাপ। আপনি শপথ নিয়েছেন যে নৈহাটিতেই পার্থ ভৌমিককে হারাবেন। আপনার কি মনে হয় যে আপনার টিকিট না পাওয়ার পেছনে পার্থ ভৌমিকই দায়ী? দেখুন, পার্থ ভৌমিক একটা বড় পার্ট, বড়, এ তো ধরুন শীর্ষ নেতৃত্বের না না, সিদ্ধান্ত। আমি বলছি শীর্ষ নেতৃত্ব কিছু নেই এখানে, তো দুজন ঠিক করেন। আর একটা অদ্ভুত সিস্টেম, পলিটিক্যাল লোকের গুরুত্বটা কমে গেছে। আপনি 1 2 3 4 5 6 7 10টা গিনতি করুন, কারো গুরুত্ব আছে এখন? গুরুত্ব কার? এজেন্সি গুরুত্ব আছে, আইপ্যাকের বলছেন। হ্যাঁ, এখন গুরুত্ব কার? যারা সন্দেশখালি টু নৈহাটি করছে। গুরুত্ব কার? যারা রাশন সমঝোতা করছে। রাশন সমঝোতা বললাম, আপনি রাশন সমঝোতা, আপনার মনে হবে আমি যখন প্রথম 19 বা 20-তে বলেছিলাম, বা 19-এই বলেছিলাম হয়তো মনে আছে, বালুদা তোমার ফাইল অনেক মোটা আছে। এই ফাইলটাও কিন্তু আমাকে অন্য লোক দেয়নি, আমাকে তৃণমূল কংগ্রেসের নেতারা দিয়েছিল, আর IAS IPSরাই দিয়েছিল। এই ফাইলটা আছে, এটা দেখুন। তার ইনকোয়ারি হতে 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 এই জন্য যে বলি না কি সবটা কোর্ট অর্ডারে হয়। এখানে কিন্তু কোনো এটা নেই কি এই মামলাটাকে ইডি ডাইরেক্ট ইন্টারফেয়ার করবে, এটা হয় না। আপনি বলছেন, আমিও শুনছি, কিন্তু যাই হোক, তথ্য প্রমাণ সবসময় সে কথা বলে না। কিন্তু আমি দেখছিলাম যে সন্দেশখালির ঘটনা সহ্য করতে না পেরে নাকি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন। ওর জন্য আমার দুটো প্রশ্ন এক্ষেত্রে। এক, সেটা হচ্ছে যে তাহলে আপনি কিছুদিন আগে নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন কেন? আর দুই, আবার সেই প্রশ্ন যে জনগর্জন মঞ্চ অবধি আপনি যাবেন কেন? কারণ সন্দেশখালি হয়ে যাওয়ার পরে তো আপনি প্রকাশ্যে বলতে পারতেন, প্রতিবাদ করতে পারতেন। এই রকম একটা মারাত্মক ঘটনা এই রাজ্যের। দেখুন, নবান্নতে যাওয়া আর তার আগেও অনেক মিটিং হওয়া, সবটাই আমি জানতাম একটা স্ক্রিপ্ট আছে, তৈরি আছে, আমার সঙ্গে খেলা হচ্ছে। আমি সবটা জেনে আমি শুধু ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস কর্মী যারা রিয়েলি তৃণমূল কংগ্রেস করেছে কোনো দিন, তাদেরকে বুঝাতে চাইছিলাম কি তোমরা যে ভাবছো কি, মানে আপনি দাবি করছেন ওরাও খেলছিল, আপনিও খেলছিলেন 100 বার। আমি তো জন্মলগ্ন থেকে আমার রাজনৈতিক পরিবার, আমি
ম্যাডামকে এটাই বলেছি না, 50 বছরে রাজনীতি করা পরিবার একটা জায়গাতে আপনি বলে দিচ্ছেন কি তুমি অন্য জায়গায় চলে যাও বা মন্ত্রী হয়ে যাও। 2011-তে আমাকে মন্ত্রী করেননি, আজকে মন্ত্রী হঠাৎ হবো কেন? কিন্তু আপনি যখন টিকিট পেলেন না, আপনি প্রথম বললেন যে 1.5 বছর আগে তৃণমূলে আমি এসেছিলাম টিকিট পাওয়ার প্রতিশ্রুতি নিয়ে। কে সেই প্রতিশ্রুতি দিয়েছিল? টপ টু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। টপ টু। কিন্তু আমি যখন থেকে এই শুরু হলো আমার উপরে বা এই যে সো কল্ড কিছু নেতাদেরকে দিয়ে, তারপরে আপনি জানেন ইতিমধ্যেই আমার ভাইপোকে অ্যারেস্ট করানো হলো মিথ্যা একটা মামলা দিয়ে, যার কোনো যোগ সংযোগ নেই কোনো ঘটনার সঙ্গে। এটা বিজনেস করে তাকে, এটা তো যারা বুঝতে পারে না তারা বুঝতে পারে না। আমাদের মতন লোক তো একদম নিচের লেভেল থেকে আমরা সিঁড়ি এক একটা পাই, আমরা তো সিঁড়ির উপরে উঠে উঠে গেছি, আমরা তো একদম ডাইরেক্ট কোথাও পৌঁছাই না। আবার আপনার আরেক ভাইপো পার্থ ভৌমিকের ইলেকশন এজেন্ট হয়েছেন দেখলাম। তাহলে ভাবুন তো পার্থভূমি কি অবস্থা, লোক পাচ্ছে না, আমার ভাইপোকে নিয়ে গেছে এজেন্ট বানাতে। যদি আমার ভাইপো, আমার 3836টা ভাইপো, 3836টা ভাইপো, যারাই সিং থাকে তারা সব আমার ভাইপো হয়ে যায়। কি করবেন, ওটা হয়। এটা অনেক অরণ্যদেবের সিং ব্রাদারহুডের মতো হলো। আপনি বুঝুন 2019-এ যদি স্ক্রিপ্ট বের করুন আপনার কাছে যখন আসবে, আপনি মনমোহন সিংকে এই তালিকার বাইরে রেখেছেন তো। এই যে 2019-এও দেখবেন একজন আমার ভাইপোকে জয়েন করানো হয়েছিল, আপনি দেখবেন। তো এটা একটা মানে অদ্ভুত টাইপের রাজনীতি। যদি কেউ আমার ভাইপো থাকবে তো আমার বিরুদ্ধে কেন যাবে? আর দেখুন হঠাৎ বলে কি ইউজ অ্যান্ড থ্রো। আমি কবে পাওয়ারে ছিলাম কি ইউজ করলাম আর কবে থ্রো করলাম? আপনি দেখবেন ও মাঝে মাঝে বলে কি অর্জুন সিং মানে ইউজ অ্যান্ড থ্রো। আমার পাওয়ারটা কবে ছিল ভাই? না মন্ত্রী না সন্ত্রী, কিছুই নেই। যা হয়েছি নিজের ক্ষমতার উপরে হয়েছি। তাহলে এবারে বিজেপিতে গেছেন ওই পাওয়ারটা হাসিল করতে? পাওয়ারের ব্যাপার না, আমি বিজেপি ক্ষমতা তো 2024-এ দিল্লিতে আসবে, কিন্তু 2024 থেকে 26 অবধি যে লড়াইটা দিয়ে আমরা নিয়ে আসবো 26-এ, যেভাবে বাতাবরণ তৈরি হয়েছে, যেভাবে মানুষের হচ্ছে, নিশ্চিতভাবে 2026-এ যখন আসবে তৃণমূল মতন তো ক্ষমতা বিজেপি পার্টি কাউকে দেয় না। বিজেপি পার্টি একটা সিস্টেমের মধ্যে চলে। হ্যাঁ, কিন্তু সেই সিস্টেমের মধ্যে আপনি ব্যতিক্রম। তার কারণ একমাত্র আপনি দলবদলের পর বিজেপি নেতা নেত্রীরা এত কনফিডেন্ট হন না যে তারা টিকিট পাবেন, কিন্তু আপনি নিশ্চিত এবং আপনার সমস্ত যারা অনুরাগী তারাও নিশ্চিত যে ব্যারাকপুর মানেই অর্জুন সিং। এই টিকিট নিয়ে কোনো অনিশ্চয়তা কিন্তু অর্জুনদার নেই। এখনও অফিসিয়াল ঘোষণা হয়নি, কিন্তু কাউকে বললে তিনি হাসবেন যে অর্জুন সিং যদি বিজেপির টিকিট নাও পেতে পারেন, এইরকম কেউ বলেন। দেখুন এটা দলের বড় ব্যাপার আছে, কিন্তু আমি আপনার ম্যাজিকটা কি? আমি কি বললাম, একটা কথা বললাম, আপনি ঠিক মনে করুন কি আমি একটা জিনিস শিখেছি, আমি অনেক কিছু অনেক লোকের শিখেছি। আমি বিজেপিতে গিয়ে যখন সাংসদ হলাম, আমি প্রধানমন্ত্রী আমাদের মঙ্গলবারে মিটিং নিতেন যারা বিজেপি সাংসদ, উনি যে একটা বক্তব্য রাখতেন কি প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটা এমপির সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন। আর উল্টো যে দল জন্ম দিলাম আমরা, লড়াই করলাম, এস্টাবলিশ করলাম, সেখানে প্রথম কথা হয় কি বিরোধীদের সঙ্গে কথা বলা যাবে না, তার বিয়ে বাড়িতে যাওয়া যাবে না। তো এই যে কালচার, তৃণমূলে যখন আপনি ছিলেন তখন এই কথা মেনে চলতেন নাকি যোগাযোগ রাখতেন? না, আমি তো যোগাযোগ রাখি। দেখুন আমাকে কেউ নরেন্দ্র মোদীর ছবিটা রেখেই দিয়েছিল। আমি আপনাকে বলছি ছবি নিশ্চয়ই প্রধানমন্ত্রী আছেন, রাখবোই না, সবারই প্রধানমন্ত্রী, পার্টি আলাদা জিনিস, প্রধানমন্ত্রী তো সবার। আমাকে কেউ তো চেয়ারে বসিয়ে দেয়নি, বা আমি একদম ওই মানে আমেরিকা থেকে পড়ে এসে রাজনীতিকে, আমি একদম চটকলের লোক, চটকলে চাকরি করেছি, 525 টাকা মাইনে পেতাম, ওখান থেকে এমপি হয়েছি। এর থেকে বেশি কি আমার দরকার আছে বলুন? বেশ, এই হাসির রেশ রাখতে রাখতে আমি একটা অ্যানিমেশন আপনাদের দেখাবো। তার কারণ আবার বলছি যে অর্জুন সিং দলবদল করার পর বিজেপি বা তৃণমূল সবাই নিশ্চিত হয়ে গেলেন যে বিজেপি থেকে ব্যারাকপুরের টিকিট নিঃসন্দেহে অর্জুন সিং পাচ্ছেন। এ নিয়ে কিন্তু কোনো দ্বিধা দ্বন্দ্ব অনিশ্চয়তা ছিল না। দেখুন, কিস দেবেন না প্লিজ।
কিস দেবেন না প্লিজ? এটাই অর্জুন ম্যাজিক, যে তার বিজেপিতে যাওয়া এবং যাওয়ার পর টিকিট পাওয়া নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, রেয়ার কিন্তু। দেখুন, টিকিট ফাইনাল করে দল, হ্যাঁ, আমি নিশ্চিত, কেন আপনি এই কথাটা বারবার এটা বলছেন, নিশ্চিত হোক না হোক, একটা মানুষ, আমি প্রথম মানুষ, তারপরে পলিটিশিয়ান, যে ভাবে এই 1.5 বছরে আস্তে 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 করে একটা ড্যামেজিং, এটা রিজনাল পার্টি করে, ক্ষমতাশালী যারা রাজনেতা থাকে তাদেরকে ড্যামেজ করা হয়। এটা 2019-এর যে হার, এ হজম করতে পারল না তৃণমূল। কিন্তু 21-এ তো প্রতিশোধ নিয়ে নিল। আপনার ব্যারাকপুর এলাকায় 7টার মধ্যে 6টা তৃণমূল জিতে গেল, আমি বলছি, একমাত্র আপনার ভাটপাড়া ছাড়া। দেখুন, আমি বলছি 2021-এ ওই যে শীতলকুচি ঘটনার পরে অনেক কিছু একটা প্যাটার্ন চেঞ্জ হলো। ওখানে একটা সমালোচনা করার বিজেপি দরকার ছিল। সেই জায়গাটা দুটো মানে পার্টির যারা নেতৃত্ব ছিলেন, তারা ওই জায়গাটা 7টা সিট ছিল, যে ডিস্ট্রিবিউশন অফ টিকিটস এমনভাবে করা হলো কি, আর প্লাস ওই যে ভোটটা পোলারাইজ যে হলো শীতলকুচি ঘটনার পরে, কিছু নেতা নেতৃত্ব বক্তব্য যেটা নেগেটিভ, খুব নেগেটিভ ওয়েতে মানুষ খেয়ে নিল, এটা একটা বড় ফ্যাক্টর। আপনি দুজনের নাম বলবেন, কোন দুজন নেতাকে আপনি দায়ী এটা করছেন? বলতে পারবো না, হ্যাঁ। এটা বলা উচিতও না আমার পক্ষে, কিন্তু এটা খুব ড্যামেজ হয়েছিল। আমি তখনও বলেছিলাম কি, একজন তো বুঝতেই পারছি, কৈলাস বিজয়বর্গী। না, আমি বলতে পারছি না। আমি তখন দলের শীর্ষ নেতাকে বলেছিলাম একটা, কি পুরনো জামানায় যতগুলো মন্দির আছে, যেখানে দেখবেন দরজাটা ছোট থাকে, এটা কেন রাখা হতো? যাতে লম্বা লাইন থাকবে, মানুষের একটা আস্থা থাকবে। দরজাটা বড় করে দিলে ওই লাইনটা কিন্তু কমে যায়, তাহলে আস্থাটাও কমে যায়। এটা একটা মানুষের মাথায় কনসেপ্ট থাকে। তো এটা দরজা বড় করা দরকার নেই, দরজাটাকে ছোট রাখা দরকার ছিল। এটা কিন্তু আমাদের পূর্বজরা যে কথাই বলে গেছেন, কোনোটাই ভুল নেই, আমি মনে করি এটা। কিন্তু লোকে বলে যে দরজাটা আপনার জন্য সব সময় বড় শুধু নয়, সাধারণ দরজার সাইজের ডাবল সাইজ, কারণ তৃণমূল আর বিজেপি এটা আপনার কাছে অনেকটা শ্বশুরবাড়ি বাপের বাড়ির মতো। কোনটা শ্বশুরবাড়ি কোনটা বাপের বাড়ি আপনি বলতে পারবেন। যার মুকুল রায় একবার বলেছিলেন না, যাহা তৃণমূল তাহা বিজেপি, কিন্তু আপনার জন্য দরজা সবসময় খোলা রাখে দল, এটা দল বদলের জন্য। এটা কেন, এটা কি করে সম্ভব? দল বদলে না, সবার জন্য হয় না দাদা। দেখুন, দল বদলের কোনো ব্যাপার নেই। হ্যাঁ। আমি বিজেপি কর্মীদের কাছে ভুল স্বীকার করেছি প্রকাশ্যে, কিন্তু এটাও বলেছি কি এটা কিন্তু বিজেপি কর্মীদের জন্যই আমাকে আসতে হয়েছিল, একটা টাইমিং অ্যাডজাস্টমেন্ট ছিল। আর এটাও আমি জানতাম কি এরা কোনো দিনই আমাকে অ্যাকসেপ্ট করবে না। অর্থাৎ আপনি দরজাটা খুলে রেখেই গেছিলেন, যার ফলে আপনার ফিরতে কোনো অসুবিধা হয়নি। দেখুন, দুটো কারণ আছে। হ্যাঁ। একটা দরজা খুলে রাখলেন কি বড় করলেন, হ্যাঁ, এটা একটা পার্ট আছে। হ্যাঁ। আর একটা পার্ট আছে, বিজেপি যেটা দেখছিল, বিজেপি যেটা অবজারভেশন করে, বিজেপি যেটা বুঝে, বিজেপি যেটা দেখে, সেই দেখার মধ্যে একটা জিনিস সবসময় মার্ক করছিল কি সারা জায়গা বিজেপির কর্মীদের উপরে অত্যাচার হচ্ছে এখনও কন্টিনিউয়াস, কিন্তু ব্যারাকপুরে যাওয়ার পরে আমি কিন্তু এটা হতে দিইনি। ব্যারাকপুর যাওয়ার পরে এই যে অত্যাচার যে হচ্ছিল, সেই মানুষের পাশে আপনি বিশ্বাস করবেন না, ব্যারাকপুরে কোর্টে একটা প্যানেল অফ লয়ার, আমার যত বিজেপি কর্মী হোক, সাধারণ কর্মী হোক, তাদের জন্য একটা লয়ার টিম আছে আমার কাজ করে বাঁচাবার জন্য। আমি কিন্তু গ্রাউন্ড লেভেলে পলিটিক্স করি, আমি কোনো বড় নেতা হতে চাই না। আমি ব্যারাকপুরে রাজনীতিটাকে করি, ব্যারাকপুরের রাজনীতি বাইরেও আমার কোনো ইচ্ছাও নেই। আমি ব্যারাকপুরে মানুষের জন্য করেছি। এই লড়াইটা কিন্তু ব্যারাকপুর ভার্সেস তৃণমূল আছে। আচ্ছা, বেশ। আমার মনে আছে দিল্লিতে আমার সহকর্মী বিজেন্দ্র সিং ক্যামেরাবন্দি করেছিল যে বিজেপিতে যোগ দেওয়ার পর আপনি মুকুলদাকে বলছেন যে আপনি শ্রীকৃষ্ণ আর আমি অর্জুন, আর পাশ থেকে সৌমিত্র খাঁ বলছে আমি হনুমান। তো মহাভারতের অর্জুন আর রামায়ণের হনুমান তো একই দলে, তেলে জলে মিশ খাবে সব জায়গায়।
না, আমার সঙ্গে বললাম না, কারো সম্পর্ক খারাপ নেই, আমি সম্পর্ক খারাপ করার মধ্যে নেই। হ্যাঁ, যতক্ষণ আমি এটা জানবো না কি এই লোকটা ডাইরেক্ট আমার ক্ষতি করছে, মানে আমি দেখুন আমার চাহিদা খুব কম, আমার কোনো চাহিদা নেই, আমি মন্ত্রী হতে চাই না, আমার কিছু মন্ত্রী ললিপপ দেখানো হয়েছিল, কিন্তু আমি চাই না। 2011 আপনি আমাকে মন্ত্রী করলেন, এখন কি ললিপপ দিচ্ছেন? আমি তো বুঝতে পারছি কি এটা সবটাই ললিপপ। দিল্লির এই অসাধারণ ছবিটা একবার দেখে নি। আপনি কৃষ্ণ, আমি অর্জুন, লড়াই হবে মহাভারত। অর্জুনদা, যে কোনো দল বদলের সময় অনেকে থাকেন পুরনো দলে অথবা যে দলে আপনি যোগ দিচ্ছেন যারা খুশি হন না। যেমন ধরুন, আমি দেখছিলাম বিজেপির আপনার সময় ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি ছিলেন ফাল্গুনী পাত্র, তিনি এখন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী। তিনি বললেন আপনি জয়েন করার পর যে বারবার দল বদল করলে মানুষ সেটা ভালোভাবে নেয় না। এই ধরনের সমস্যা থাকবে নতুন দলে? ওটা হয়, ওটা নিয়ে খুব বড় সমস্যা। কিভাবে মেটাবেন? মিটে গেছে, কোনো ব্যাপার নেই। আচ্ছা, জানে তো যারা 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 এই লড়াইটা লড়ছে, তৃণমূলের ওখানকার তৃণমূল, মানে পার্থভৌমিকের তৃণমূল, হ্যাঁ, পার্থভূমিকে তৃণমূলের বিরুদ্ধে যে লড়ছে, যে কর্মীরা ডিপ্রাইভ হচ্ছে, রোজ রোজ মার খাচ্ছে, জেল যাচ্ছে, তারা ফাল্গুনীদিকে বুঝিয়ে দিয়েছে কি আমাদের এই পরিবারের মধ্যে এই লড়াইটা চলে না, এই পরিবারের যারা মুখিয়ারা ফাইনাল করে সেটাই হয়। আচ্ছা, আমার পরের প্রশ্নে আসব যে নিঃসন্দেহে ব্রিগেডে আপনার যারা অনুগামী, আপনি বলছেন আগেই বুঝে গেছিলেন, কিন্তু আপনার যারা অনুগামী তাদের মনে হয়েছিল যে তৃণমূল কংগ্রেস একটা গুগলি দিল, যে প্রার্থী তালিকা ওই ব্রিগেডের মঞ্চ থেকে ঘোষিত হলো যেখানে অর্জুন সিংয়ের নাম নেই। আমি যদি বলি যে আপনিও কম বড় গুগলি দেননি, কেন এই কথা বলছি, আমার তারিখটাও মনে আছে, 2019 সালের 12ই মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন, তারপর প্রেস কনফারেন্স। তিনি বলছেন একদম ঘোষণা করে অন ক্যামেরা আমরা লাইভ দেখাচ্ছি যে ঝাড়গ্রামে আমাদের অবজারভার হলো অর্জুন সিং। এই ঘোষণা যখন করছেন, আপনি বৈঠক শেষ করে শটান চলে গেছেন এয়ারপোর্টের পথে, বিমান ধরে দিল্লিতে যোগদান। আমি দ্রুত একবার, যেহেতু এত নাটকীয়ভাবে ঘটনাটা ঘটেছিল, একবার দেখাবো ঠিক কী ঘটেছিল। ঝাড়গ্রামে আমাদের অবজারভার অর্জুন সিং। অর্জুন কোথায়? দেখে নাও, অর্জুন সিং। আপনিও কম বড় গুগলি দেননি কিন্তু সেদিন। রাজনীতিতে গুগলি চলে, আপনি যদি যে গুগলি দেবেন তা আমি তো ফাস্ট বোলিং করব না, আমিও গুগলি দেব। আপনি যদি ফাস্ট বোলিং করবেন তখন আমিও ফাস্ট বোলিং করব। আপনি যেভাবে চলবেন সেভাবে আমি চলবো। আমি তো বলছি আমি পলিটিশিয়ান, আমাকে পলিটিক্স করতেই হবে। আপনি গুগলি দেবেন, আমি ভাববো কি আমি চুপ করে দেখবো, এটা হয় না। হ্যাঁ, পলিটিক্সে সব কিছু সম্ভব। হ্যাঁ, আপনি গুগলি দেবেন, আমিও গুগলি দেব। কিন্তু ধরুন কয়েক মাস আগে বা কয়েক সপ্তাহ আগে যারা তৃণমূল কংগ্রেসে থেকে আপনার সম্পর্কে গুন্ডা, কখনো বিকাশ বসুর খুনের সঙ্গে যুক্ত, একেবারে দাগি আসামি এইরকম কথা বলছিলেন, তারপরে দেখলাম আপনি যোগ দেওয়ার পরে আপনারই চারপাশে তারা বসে প্রেস কনফারেন্স করছে, তো এতে অস্বস্তি হয় না যে 2 সপ্তাহ আগে এই লোকটা আমার নামে এই বলছিল? এরম একটা খারাপ লাগা থাকে না? খারাপ লাগার তো কোনো ব্যাপার নেই। এইটা বলে আপনি বিশ্বাস করবেন না, 2001 সালের আগে প্রত্যেকটা ব্যারাকপুর এলাকায় কোনো একটা ঘটনা ঘটলে সিপিএম স্লোগান দিত, এই ঘটনা করালো কে? অর্জুন সিং, ভীম সিং, আমার ছোট ভাইয়ের নাম করে করে আমি এমএলএ হয়ে গেলাম। এমএলএ পরে চেয়ারম্যান হলাম, তারপরে এমপি হল, 4 বার এমএলএ হলাম। দেখুন ব্যারাকপুরের এমন একটা মাটি, সেখানে আপনি কারো নামে রোজ মিথ্যা বলতে কেউ বিশ্বাস করে না। বেশ, ব্যারাকপুরের এমন একটা মাটি যেখানে কৌস্তব বাগচি রোজ প্রায় বলতেন বিভিন্ন জনসভায় যেখানে সুযোগ পেতেন যে অর্জুন সিংয়ের দুষ্কৃতী যোগাযোগ আছে। কালকে দেখলাম ব্যারাকপুরে আপনার সঙ্গে একই মঞ্চে দুজনেই এখন বিজেপিতে। ব্যারাকপুরের এমনই একটা মাটি। কি কাউকে আপনি দুষ্কৃতী বলুন বা কাউকে ভালো লোক বলুন, এটা কোনো ডিপেন্ড করে না। আপনি ভাবেন কি যদি মাইকে আমি কারো নামে বলি, আর প্র্যাকটিক্যাল যদি সঠিক না হয়, সে মানুষটা শুনবে, আর শুনে বলবে এই মিথ্যা কথা বলে চলে যায়। আমি একটা ঘটনা বলি, আমার নিজের জীবনের ঘটনা। প্রিয়দা ভাষণ দিয়েছিলেন ওই মেট্রো চ্যানেলে, 1.5 ঘন্টা ধরে কন্টিনিউ। প্রিয়দা ভালো ভাষণ, অসাধারণ ভাষণ দিচ্ছিলেন, সবাই শুনছি। আমার পাশে তখন আমার বয়স কম, অনেক কম বয়স, কিন্তু পলিটিক্স মানে আমি শেখ মুজিবুর রহমানের ভাষণ শুনতে এসেছিলাম যখন ইন্দিরা গান্ধীর সঙ্গে, বাবার সঙ্গে, আমার তখন ছোট, তো তখন একটু নলেজ হয়েছে। আমার বাবা কিন্তু প্রিয়দার সঙ্গে টিমটা করতেন,
সুদীপ দা, প্রিয় দা। একদম। তো আমার পাশে একজন বয়স্ক লোক ছিলেন, উনিও মন দিয়ে ভাষণ শুনলেন। যখন ভাষণটা শেষ হলো, লোকটা বললেন, দারুণ মিথ্যা কথা বলে চলে গেলেন। তো এইসব নিয়ে মানুষ কি দেখে, মানুষ তৎকালীন কে লোকটাকে পায়, রাত্রিবেলা 2টোর সময় ফোন করলে ফোনটা কে তুলবে। কোনো মানুষের কাছে যাব, সেই মানুষ আমাকে হসপিটালে ভর্তি করাচ্ছে কি করাচ্ছে না। মানুষ কিন্তু দেখুন, সবাই চায় আমি আমার ফ্যামিলি নিয়ে বাঁচি। কেউ সব পলিটিক্সে কাকে একটা ভোট দিতে হবে সে ঠিক করে নেয় ভোটের সময়। লাস্ট 3 দিন আগে ভোট ঠিক হয়। আমরা যে রোজ বক্তব্য দিই, এই করি ওই করি, ভোট ওইসব ব্যাপার না, 3 দিন আগে ঠিক হয় ভোট কাকে দেবো। অর্থাৎ অর্জুন সিং বলছেন যে আপনার ইউএসপি হচ্ছে সেইটা যে আপনি মানুষের কাছে, আপনি যে দলেই থাকুন না কেন, মানুষ এক ফোনে অর্জুন সিং বা তার পরিষেবা পাবে। 100%। এটা সব থেকে বড় ক্যারেক্টার, কি আপনি মানুষকে কত এন্টারটেন করছেন। আমি থাকি না থাকি, আপনি আমার অফিসে যান, একটা সার্টিফিকেট চাইবেন, সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। জিজ্ঞাসা করবেন, একটা কাউন্সিলর কাছে বিনা পয়সা নিলে সার্টিফিকেট দেয় না, বিনা পয়সা। বিপজ্জনক, মানে না খতিয়ে দেখে সার্টিফিকেট। অনেকবার আমাকে সিবিআই নিয়ে ডেকেছিল একবার, তখন আমি ছিলাম তখন ফার্স্ট টাইম এমএলএ। সিবিআই কোন একটা অপরাধী কোনো সার্টিফিকেট নিয়ে গেছিল, তখন ছবি দিয়ে হতো না। তো আমাকে বললো, আপনি এই লোকটাকে, ছবি তো বড় অপরাধী। আমি কি করে জানবো, আপনার পিছনে একটা বাড়িতে দাউদ ইব্রাহিম বসে আছে, আমি কি করে জানবো কি ওই দাউদ ইব্রাহিম আছে ওখানে বসে, ও যদি কোনো ঘটনা না ঘটে। অর্থাৎ মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আপনি দল, মত, রং যাচাই করা কিচ্ছু দেখেন না। ম্যাটার না এটা। আমি তো কারো চাকরি দিতে পারবো না দাদা, আমি কারো মানে খুব পয়সা দিতে পারবো না। আমি সার্টিফিকেট দিলে যদি সেই মানুষটা কোনো কাজে লাগে তো কি যায় আসে। আইটি একদিন আমাকে এয়ারপোর্ট থেকে নামছি, আইটি একটা অফিসার ফোন করছে, আরে আপনি সবাইকে এই আধার কার্ডের জন্য সই করে দিচ্ছেন। আমি কি করব, আমার তো এই কাজ আছে, আপনি যাচাই করুন কে সত্যি কে মিথ্যা, এটা আমার দেখার কাজ নেই। জনপ্রতিনিধির কাজটাই এইটাই হলো। আচ্ছা বেশ, অর্জুন সিং বলছেন যে মানুষের পরিষেবা ক্ষেত্রে তিনি এতটাই উদার যে তিনি কোন দলে থাকলেন বা কি বললেন সেটা অত বড় ফ্যাক্টর হয় না। আমি অর্জুনদাকে দুটো জিনিস দেখাবো। এক হচ্ছে 2019 সালের 14ই মার্চ অর্জুনদাই বলেছিলেন যে মা মাটি মানুষ, এখন মানি মানি মানি। আবার 22 মে, দুটোই 22, তৃণমূলে ফিরে এলেন, তিনি বললেন ঘরের ছেলে ঘরে ফিরে এসেছি। পরপর মা মাটি মানুষ আব সির্ফ মানি 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 রহ গই হ্যায়। ঘরের ছেলে ছিলাম, সেই ঘরে ফিরে এসেছি। অর্থাৎ অর্জুনদা, আপনি কি বললেন, কোন দলে থাকলেন সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপার যে মানুষ তার বিপদের সময় আপনার এলাকার মানুষ জনপ্রতিনিধি হিসেবে আপনাকে পাচ্ছেন কিনা, তাই তো আপনার ফর্মুলা। 2021 বলেছিলাম, আপনি দেখবেন 2021 সালে মানুষের এমন আমার উপরে প্রেসার আসলো কি দাদা আমাদের বাঁচান। তো গভর্নমেন্টের বিরুদ্ধে লড়তে হচ্ছে। সেই লড়াইটা আপনি তো পুরো বাংলায় 40 জন খুন হয়েছিল, সিবিআই কোর্ট অর্ডার দিয়েছিল, তার মধ্যে 2 জন আমার জেলাতে নাম আছে, বালু জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক, আপনি দেখেছেন। সেই সময় মানুষের পরিস্থিতি অত খারাপ হয়ে গেছিল। আজকে কেন আমাকে মানুষ অ্যাকসেপ্ট করেছে এই মানে চেঞ্জ হওয়ার পরেও। আপনি সকালে কাউকে পাঠান, আপনার লোক মাঝে মাঝে আমাদের বাইট নিতে যায়, ওরা ঢুকতে চান্স পায় না আমি যেখানে বসে আছি। মানুষ দেখে কি করেন আপনি, ওটাই ফ্যাক্টর আছে। একটা জনপ্রতিনিধি হওয়ার জন্য ফ্যাক্টর কাজ করে ওটাই। নাহলে 2019 আমি কি করে জিততাম বলতো? 17 দিনে ভোট করেছিলাম, কোনো সেইভাবে সংগঠন তৈরি হয়নি। আপনাকে দুটো উদাহরণ দিই, আপনি যেহেতু 19-এর কথা বললেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দীনেশ ত্রিবেদী 2 লক্ষ ভোটে জিতবে, 1। 2 হচ্ছে আপনি 42টা সিটের একমাত্র প্রার্থী যিনি ভোটের দিন সন্ধেবেলা রেজাল্ট বেরোনোর আগে বিজয় মিছিল বের করেছিলেন। এই আত্মবিশ্বাস কি ওই মানুষ থেকে পাওয়া? 100%। আপনি বিশ্বাস করবেন না সুমনদা, আমি কোনো বুথে যদি 2 মিনিট দাঁড়িয়ে দেখে নিই তো আমি বলে দেবো এই বুথে আমি অত লাইনের মধ্যে কত % লোক আমাকে ভোট দেবে। আপনি বিশ্বাস করবেন, আমি ভোটার স্লিপ লিখতাম, আমি পোস্টার লাগাতাম, আমি মাইকে প্রচার করতাম। আমি রাজনীতিতে উড়ে এসে বসিনি, আমি রাজনীতি খুব বেস লেভেলে করি, ট্রেড ইউনিয়ন করা লোক, একটা মানুষের প্রত্যেকটা কাজ আমি করালো। আমার কাছে পয়সা না থাকলে আমি ধার নিয়ে লোককে দিয়ে দিই। 22 লক্ষ টাকা দিয়ে একটা মহিলাকে ট্রিটমেন্ট করিয়েছি, 22 লক্ষ টাকা, আমডাঙ্গা। তখন আমি মানে সেই মহিলা না পুরুষ এটাও জানতাম না।
অ্যাপোলো হসপিটালে 22 লাখ টাকা দিয়ে আমি তাকে অপারেশন করিয়েছিলাম, মানে পুরো বডিতে। কিন্তু এই টাকা জোগাড় করা তো সেটাও বিরাট দেখুন, ব্যাপার। আমি আমার কি আছে, আমি বলছি আমার ফ্যামিলিটা বিজনেস করে শুরু থেকে, বাবা তার গ্র্যান্ডফাদার, আমরা জুট মিলিয়ে এমনি ওখানে কোনো আমাদের 90% লোক চাকরি দেওয়া তার 3 জেনারেশনে আগে। আমার বাবা চাকরি দিয়েছে, আমার গ্র্যান্ডফাদার চাকরি দিয়েছে, আমার দাদু চাকরি দিয়েছে। আমার আমি আপনার বাবা এবং সেই ট্র্যাডিশনে, কংগ্রেসি রাজনীতি সেই ট্র্যাডিশনে আসবো। কিন্তু আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস অর্জুন দা, যেদিন আপনি তৃণমূলে এসেছিলেন, আপনি আমার ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে বসেছিলেন, একটা কথা বলেছিলেন যে সুমনদা, রাজনীতি এর নাম আছে, রাজনীতি মানেই সমঝোতা। আমার মনে পড়ে গেছিল সুব্রত মুখোপাধ্যায় বলতো যে রাজনীতিতে অনেক কিছু করতে হয়, আর এটা রাজনীতি, আমরা কেউ রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী নই। আপনি আমি একবার দ্রুত দেখে নেব যে ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে ওই দল বদলের দিন অর্জুন সিং বসে কি বলেছিলেন। আমি বারবার বলি যে এটা আমার কাছে খুব সিগনিফিক্যান্ট। দেখুন, 4 মাস আগে 30শে জানুয়ারি এবছর ব্যারাকপুরে গান্ধীঘাটের অনুষ্ঠান, মাননীয় রাজ্যপালের পাশে আপনি বসে আছেন, জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের মন্ত্রী, তিনি এলেন, একেবারে শটান মঞ্চে উঠলেন না, কার্যত বয়কট করলেন এবং ক্যামেরার সামনে বলছেন, আমি রাজ্যপালকে বলেছি মঞ্চে উঠব না, কারণ আপনার পাশে একটা দাগি ক্রিমিনাল বসে আছে, তার নাম অর্জুন সিং। আমি কালকে দেখছিলাম প্রেস কনফারেন্সে জ্যোতিপ্রিয় মল্লিক, বালুদা আপনার পাশেই বসে আছেন, হাসি হাসি মুখে আপনাদের কথা হচ্ছে। আপনাদের মধ্যে ব্যাপারটা কি সেটেল হয়ে গেল তাহলে? রাজনীতি এরই নাম আছে, রাজনীতি নামটাই হলো সমঝোতা। হ্যাঁ, রাজনীতিতে কখন 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 কে কি বলে আর কখন কে কি বলে না, এটা নিয়ে প্রশ্ন থাকে সবারই। হ্যাঁ, কিন্তু এটা প্রশ্ন বেশি দিন চলে না। আপনি যে কথাটা বলছেন তারপরে বালুদার সঙ্গে আমার কথা হয়, হ্যাঁ, তো ওটা ঠিক আছে, রাজনৈতিক মঞ্চ একটা জায়গা বলতে হয়, সে বলতে হয়। আজকে একটা সময় আমি তৃণমূল কংগ্রেস জন্মলগ্ন থেকে করেছি, তারপরে বিজেপিতে গেলাম, বিজেপি থেকে এমপি হয়েছি, এমপি হওয়ার পরে আবার বিজেপি থেকে চলে এসেছি আমি তৃণমূল কংগ্রেসে। এটা একটা রাজনৈতিক পরিপ্রেক্ষে আমাকে চেঞ্জ করতে হলো। অনেক রকম কথা দুদিন ধরে বলছি, কি কেন গেছি, কেন এসছি, কি কারণে বলছি। কিন্তু আমি বলছি আপনি তো কোনো মানে মাঝারি স্তরের নেতা নন, একেবারে যখন বিজেপিতে ছিলেন, তার আগে যখন তৃণমূলে ছিলেন, প্রত্যেকটা সময় ভোটে জিতে পদাধিকারী, এবং আপনার যে টক্কর, আমি সোজা শব্দ ব্যবহার করছি, যে টক্কর, সেটা কিন্তু একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নির্বাচনের আগে মঞ্চ থেকে আপনাকে গুন্ডা গদ্দার বলছেন, আবার আপনিও পাল্টা তাকে গদ্দার শব্দ ফিরিয়ে দিচ্ছেন, অর্থাৎ একেবারে শীর্ষ স্তরে আপনার সংঘাত ছিল। সেই সংঘাতটা মিটলো কি করে? মানে আমি বলছি, আপনি বলবেন যে রাজনীতিতে এমনই হয়, কিন্তু জিনিসটা তো সহজ নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে আবার তৃণমূলে ফিরিয়ে নেওয়া, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি উত্তরীয় পড়িয়ে আপনাকে ব্যাক করিয়ে নিচ্ছেন, ম্যাজিকটা কি? যে সবার জীবনে এরকম হয় না। যারা বড় লোক হয় তারা ছোটদেরকে অ্যাডজাস্ট করে নেয়, ছোটদের ভুল ভ্রান্তিটাকে ক্ষমা করে দেয়, এটাই তো নিয়ম আছে। আমার কিছু ভুল ছিল, আমার সেই সময় যে পার্টির যারা যে কারণে আমি বেরোলাম, সেই লোকটাই আজকে এই পার্টির সঙ্গে নেই, আমি চলে এলাম, তো এইসব হতে থাকে। আর ভুল ভ্রান্তি হয়েছিল, যে ভুল ভ্রান্তিটাকে মিটিয়ে নেওয়া হয়েছে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা করেছিলেন, এখন কি নরেন্দ্র মোদী ক্ষমা করলেন? নরেন্দ্র মোদী আমাকে আগে থেকেই ক্ষমা করে দিয়েছে। অমিত শাহ নাকি আপনার পিঠে হাত দিয়ে কথা বলেন, এত স্নেহ করেন। ওনার বিশ্বাস আছে আমার উপরে, আমার বিশ্বাস আছে। আর একটা কথা আমি না বলে থাকতে পারছি না, বালুদা আমাকে বলেছিল খুনি, বালুদা জেলে, আমি আপনার সামনে বসে আছি। তো মানুষকে একটা ন্যারেটিভ তৈরি করার জন্য কিছু পলিটিশিয়ানকে দেওয়া, যেরকম বলে না 2 লাখ ভোটে, কম ভোটে হারলে আমি রাজনীতি ছেড়ে দেবো। 37,000 ভোটে বোধহয় আপনি জিতলেন। আমি একটা জিনিস মনে করি, আজকাল যারা যে রিজিনাল পার্টি, যে এজেন্সি ভিত্তিক যে পার্টি হয়ে গেছে না, তাদের একটা প্রবলেম আছে। তারা ভাবে কি সব কিছু ওরাই বুঝে। এই পার্থভূমিকরা অভিষেক ব্যানার্জিকে বলেছিল বা দিদিমণিকে বলেছিল, অর্জুন সিং তো একটা বাজে লোক, ওকে তো, কারণ অন্য ছিল। অর্জুন সিং বাজে লোক হলো এই যে লুটপাটেরা করে না, তাদের আমার থাকলে এদের প্রবলেম হয়।
এই যে বহুতল বাড়ি ভেঙে গেল, হ্যাঁ। কত আমাদের এলাকা বহুতল বাড়ি ভাঙবে, ওই পুকুরের উপরে বাড়ি তৈরি হয়েছে, ভাঙবে, দেখবেন বলছেন কি? সব থেকে বেশি আপনি বিএলআরওকে আমি চ্যালেঞ্জ মানে করছি, আপনি বলছেন যে বহু মানুষের জীবন জীবিকা, জীবন সব থেকে বড় কথা, মানে সংকটের উপর এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। আছে আছে ভারতবর্ষে সব থেকে বেশি যদি বেআইনি বাড়ি তৈরি হয় আমাদের পশ্চিমবাংলা হয়। আপনি বিশ্বাস করবেন, আপনার তো অনেক রিসার্চ আছে, আপনারা অনেক রিসার্চ করেন, আপনি বিএলআরও কাছ থেকে বাংলার যে সব এই সিস্টেমটাকে দিয়ে কত পুকুর ছিল আর কত আছে, রাতারাতি ক্যারেক্টার। কিন্তু অর্জুনদা, আপনিও একসময় ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন, তো তখন এর বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছিলেন? আপনি খবর নেবেন কত পুকুর উপড়ে দিয়েছি, যখনই খবর পেতাম কত কেস করেছি, কত মামলা। কিন্তু আপনার আমলের বিরুদ্ধেও বহু দুর্নীতির অভিযোগ আছে ওইখানে। দুর্নীতি অভিযোগ করতে পারেন, দুর্নীতি প্রমাণ করা। আমি যদি পুকুর ভরাট করে আমি যদি টাকা তুলি, সেটা একটা প্রমাণ হবে। আর আমি তৃণমূল ছাড়ার পরে আমার এগেন্সে দুর্নীতি মামলা চলে এলো, সেটা একটা আলাদা জিনিস। আর তা সত্ত্বেও আমাকে 1 মিনিটের জন্য কোনো জায়গায় ঢুকাতে পারলো। যদি আমি কিন্তু ধরুন, আপনি পার্থ ভৌমিকের বিরুদ্ধে এখন যা যা বলছেন, সেগুলোও তো অভিযোগ, সেগুলোও তো কোনো জায়গায় প্রমাণ হয়নি। আমার কাছে তো প্রমাণ আপনার আচ্ছা। কাছে নিয়ে এসেছি। আমি কি যে এটা? 2 দিন আগে বললাম না হ্যাঁ, कि শিবু হাজরা শেখ শাহজাহান ডাইরেক্ট কানেকশন টু নৈহাটি, হ্যাঁ, আপনি তো প্রায় একটা রেল লাইন করে রেল দিয়েছেন, লাইন আছে, নৈহাটি তো বালু সন্দেশখালী। মল্লিক আর হ্যাঁ। পার্থভৌমিক এই এলাকায় বাকিবুর রহমান থেকে নিয়ে আপনার শেখ শাহজাহান থেকে নিয়ে বারিক বিশ্বাস থেকে নিয়ে এই পুরো নেক্সাসটা তারা চালাচ্ছে আজকে দীর্ঘদিন ধরে, বালু মল্লিক আর ও। আপনি দেখেছেন 2 দিন আগে নারায়ণ গোস্বামী আপনার চ্যানেলের সামনে কি বলছে, এবং লজ্জা লাগে, তৃণমূল করছি আমি। আবার মানে ও মেন ক্রিয়েটার, নেক্সাস চালানো মেন ক্রিয়েটার, ওর রিওয়ার্ড দিল। এর আগে ও পিডব্লিউডি চালাতো, এখন পিডব্লিউডি থেকে 600 কোটি টাকা খরচ করার মালিক হয়ে গেল। অর্জুনদা, আপনি আমার থেকেও ভালো জানেন, দেশের মুখ্য নির্বাচন কমিশনার তিনি যখন দিনক্ষণ অ্যানাউন্স করলেন নির্বাচনের নির্ঘণ্ট, তখন স্পষ্ট প্রেস কনফারেন্সে বললেন যে নির্বাচনী বিধি লাগু হয়ে গেল, এবার কোনো ধরনের ব্যক্তি আক্রমণ, এমনকি প্রমাণ ছাড়া অভিযোগ, এগুলো কড়াভাবে ডিল করা হবে। আপনি একটা দলিল নিয়ে এসেছেন, কি আপনার এই দলিলে কি আছে আর কি প্রমাণ আছে যে এত বড় অভিযোগ আপনি করছেন প্রথম কথা হলো শাসক দলের বিরুদ্ধে? প্রথম কথা হলো সন্দেশখালী টু নৈহাটির দূরি কত, প্রায় 150-125 কিলোমিটার। সন্দেশখালী থেকে রোজগার করে শিবু হাজরা জমি কিনছে নৈহাটিতে কেন? 60 স্বাধীন ভারতের নাগরিক যেখানে খুশি হতে জমি পারে, কিনতে পারে। হতে পারে। সন্দেশখালী বর্ডার, সেখানে বেশি মধু আছে, কোল্ড পাচারের জায়গা আছে, ক্যাটেল স্মাগলিংয়ের জায়গা আছে, কিন্তু নৈহাটিতে তো সে জায়গা নেই। তাহলে কেন ইনভেস্ট হচ্ছে, কেন? এই নথি আপনি কোনো এজেন্সিকে দিচ্ছেন? অলরেডি দিয়ে দিয়েছি। কাকে? যেখানে দেওয়ার হয়, সিবিআই বা ইডি? আমি তো অ্যাজ এ এমপি যে কোনো এজেন্সিকে চিঠি লিখতে পারি, দিয়েছি। তারপরে আপনি একটা প্রশ্ন করলেন, হ্যাঁ, কি ইলেকশন কমিশন এটা কড়া ভাষায় দিয়েছে। হ্যাঁ, বলেছেন যে প্রমাণ ছাড়া ব্যক্তি অভিযোগ আমি কড়াভাবে দিল। আমি প্রমাণ ছাড়া কথা বলি না। আমাকে কোনো কথা আমি শুনবেন, অর্জুন সিং যদি কারো এগেনস্টে কিছু বলছে, আমার কাছে প্রমাণ আছে। আমি আরও প্রমাণ আপনাকে দেব, কত জমি ওখানে কেনা হয়েছে। আপনি বিশ্বাস করবেন না, ওখানে যে মাছের চাষ ওখানে হচ্ছে, তার পুরো একটা নতুন স্ট্রাকচার, নতুন সিস্টেম নৈহাটিতে করে দেওয়া হয়েছে। এ ধরনের কোনো প্রমাণ যদি ওনার কাছে থাকে, উনি যদি আপনাদের দেখিয়ে দেয়, আমি খুব কৃতার্থ হব। কে জমি কিনছে আমি এগুলো বলতে পারবো না। পার্থভৌমিকের কোথাও যোগাযোগ আছে এটা দেখাতে পারলে আমি বলছি সেই দিনই রাজনীতি থেকে পদত্যাগ করব। এগুলো বলে, এটা ওর স্বভাব। ব্যারাকপুরের মানুষ জানে ও কি, ব্যারাকপুরের মানুষ জানে আমি কি। আমার 40 বছরের রাজনৈতিক জীবনে কোনো বিরোধী দল, এমনকি বিজেপি, সিপিএম, কংগ্রেস জীবনে কোনোদিন আমার সম্পর্কে এই ধরনের প্রশ্ন তোলেনি। ও দেখেছে ওর পায়ের তলার মাটি নেই, এখন পাগলের প্রলাপ বকছে। ও ভাবছে যে বিজেপি এজেন্সি দিয়ে শাসন চালায়, ও ভাবছে সেটাকে ব্যবহার করবে। কিন্তু আমি স্বাগত জানাচ্ছি, আমার এখানে আসলে আমি সাদা পাতা, আমার কোনো কিছু লুকোনোর নেই। এগুলো যত বলবে আপনি জানবেন পার্থভৌমিকের মার্জিন তত বাড়বে। এয়ারফোর্সের যেখানে ফ্লাইট উড়বে, টেক আপ করবে, তার সামনে
পুকুর ভরে বিল্ডিং তৈরি করে দেয়। এয়ারফোর্সকে কমপ্লেন করেছিলাম আমি এমপি থাকাকালীন, এখনও এমপি আছে, কমপ্লেন অলরেডি ইনকোয়ারি চলছে। ওই জন্য এখানে আমার প্রশ্ন থাকবে যে 10 তারিখ অবধি যতক্ষণ না তৃণমূল ব্যারাকপুর আসনে অন্য কাউকে টিকিট দিল, এই সমস্ত তথ্য প্রমাণ তো আপনার কাছেই ছিল, আপনি সামনে আনেননি। আজকে আনছেন, তার কারণ আপনি এটাও ভুল, ব্যারাকপুরে তৃণমূল এটাও টিকিট ভুল, পান। এটাও ভুল। কেন বলছেন? একটা মঙ্গল পাণ্ডে পার্ক আছে, মঙ্গল ব্যারাকপুরে, পাণ্ডে একদম। পার্ক আছে একদম। ব্যারাকপুরে, ডিফেন্সের জায়গা। ওখানে একজন অসাধু ব্যবসায়ীকে, ওখানে যে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট এলাকা, তাকে ওই পার্কটা দিয়ে দিল টেন্ডার। আমি ডিফেন্স মিনিস্টারকে চিঠি লিখলাম, রাজনাথ সিংজির কাছে, তখন আপনি তৃণমূলে। তৃণমূলে। আচ্ছা, আমাকে সেকেন্ড ম্যান তরফ থেকে খবর হলো, কেন তুমি চিঠি পাঠালে, কি করে পাঠালে? আমি এমপি, আমি ডিফেন্স মিনিস্টার, প্রাইম মিনিস্টার, সবার কাছে এই কমপ্লেন করতে পারি। ক্যান্টনমেন্ট বোর্ডকে যেভাবে লুট করা হচ্ছে, তা কার কাছে চিঠি পাঠাবো? আমি অ্যাজ এ এমপি তৃণমূল কংগ্রেস থাকাকালীন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের কাছে, গভর্নমেন্টের কাছে পুকুর ভরাট অমুক তমুক রেগুলার কমপ্লেন করেছি। যখনই এই কোনো রিয়েকশান আসে না, তখন আপনার চ্যানেলেও মাঝে মাঝে আমি রিয়েক্ট করতাম কি নাক কাটা কান কাটাকে দিয়ে তৃণমূলকে বাঁচানো যাবে না। আপনার মনে আছে? কিন্তু আমি বলছি অর্জুনদা, এতে আপনি যেটা বলছেন ক্যান্টনমেন্টের, এ তো কেন্দ্র সরকারের একটা অংশেরও দুর্নীতি। সিইও কে কেন্দ্র নিযুক্ত করে, সিইও এগেনস্টে ইনকোয়ারি শুরু করিয়ে দিয়েছিলাম, তার জন্যই আমার উপরে এই রাগটা এলো। সেই জন্যই আপনাকে টিকিট দেওয়া হলো না বলছেন? অনেক কারণ হতে পারে। আমি যে দুর্নীতির বিরুদ্ধে যে বলছি, তার জন্য এইগুলো সব মিলিয়ে করা হয়েছে। একটা তো 2 লাখের কথা, 2 লাখ ভোটে হারবে, তারপরে আমাকে ডেকে এসে আমার উপরে প্রেসার করে, এলাকাতে তছনছ করে, বারবার বলা হতো ভাটপাড়ায় বোমা চলে, ভাটপাড়ায় গুলি চলে, ভাটপাড়া বোমা চলে, ভাটপাড়া গুলি চলে, তৃণমূল ক্ষমতায়, ব্যারাকপুরে স্বর্ণ ব্যবসায়ী ছেলে খুন হলো। ওটা কি ভাটপাড়ার মধ্যে পড়ে না। ভাটপাড়াকে একটা মিথ করে দেওয়া হলো কি ভাটপাড়া নাকি বোমা গুলি চলে। অপরাধী আমি যেদিন দলে আবার নেওয়া হলো, সেদিন বলেছিলাম পুরো এলাকা ড্রাগস বিক্রি হচ্ছে, আর এই পার্থকে সবার সামনে বলেছিলাম কি এই পার্থই সব করাচ্ছে। তখন অভিষেক ব্যানার্জি আমাকে বললেন কি আপনি আমাকে লিস্ট দিন। 2 মাস 3 মাস 4 মাস ওই ড্রাগস বন্ধ হলো, আবার চলছে। আপনি স্বর্ণ ব্যবসায়ীর ছেলের কথা বললেন, মারাত্মক, সেই সিসিটিভি ফুটেজও আমরা দেখিয়েছি। আপনি তখনও বলেছিলেন যে এর পেছনে রাজনীতি আছে, নেতা যুক্ত আছে। ওখানকার কাউন্সিলরের বাড়ি থেকে বেরিয়ে এই ঘটনাটা করানো হয়েছিল। লোকাল একজন কাউন্সিলর, নাম বলতে পারছি না, ক্যামেরা নালে মানে তদন্তের উপরে পড়বে। আমি তখনও বলেছিলাম, তখন ওখানকার পুলিশ কমিশনার আমার নামে কমপ্লেন করেছিল পার্টিতে কি এইভাবে এমপি কেন বলছেন। আমি বলছি আমি জানি এই ঘটনাটা কি হলো। 2টো রিক্সাওয়ালাকে ধরে বলে দিল এরাই খুন করেছে, এরাই লুট করেছে। আপনি সুমনদা বিশ্বাস করতে পারবেন না কি কিভাবে নেটওয়ার্কটাকে মানে আউট অফ কন্ট্রোল। পার্টি কোনো কন্ট্রোল নেই, পার্টির কোনো কন্ট্রোল নেই। পর্যন্ত আপনি দুর্নীতির কথা বলছেন, উল্টো দিকে এ রাজ্যে বেশি বাহুবলী নেই, কিন্তু আপনি নাকি এ রাজ্যের 1 নম্বর বাহুবলী। কেউ বলে গুন্ডা, কেউ বলে রবিনহুড। আপনার একটা ইমেজ এরকম আছে, এটা মানবেন? কিরাম আপনার নিজের কিরাম লাগে এই ইমেজ? আচ্ছা দাদা, যদি কোনো জিনিসের প্রতিবাদ করাটাকে বাহুবলী বলা হয়, কি করা যাবে? কিছু করার নেই। আমি প্রতিবাদী মানুষ, আমি প্রতিবাদ সিপিএম জামানাও করেছি, এখনও করি, আগেও করতাম। এবার আপনি যে দলে থাকেন না, উল্টো দিকের দল বলে যে আপনি ভোটে যেতেন মেশিনারি দিয়ে নয়, মেশিন দিয়ে। এটা বলতে পারে, কিন্তু আপনি তাহলে মনে করুন 2006 সালে 235 সিট সিপিএম জিতে গেল, 15 দিন পরে ভোট হলো। 2001 থেকে ডবল মার্জিনে ভোটে জিতলাম। প্রত্যেকটা বুথে 10খানা করে প্যারামিলিটারি। কোনো সিপিএম একটা কমপ্লেন করেনি, যদি রেকর্ড তুলে দেখুন কি আমি কোনো জায়গায় বুথ দখল করেছি। মানুষ তো ভোট দিয়েছিলাম। সুভাষ দা যখন বেঁচে ছিলেন, সব হিরো হিরোইন যে এখন তৃণমূলে আছে, ফুটবলার যারা প্লেয়ার সবাই আমার ওখানে গিয়ে প্রচার করেছিল। ওখানকার লোক একটাই কথা বলে। আপনি 2001 থেকে 2019 টানা এমএলএ ছিলেন,
মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে নির্বাচনের আগে বললেন যে তড়িৎ তোপদারের সঙ্গে সেটিং করে আপনি কাজকর্ম চালাতেন। দেখুন, তড়িৎদা আপনাকে স্নেহ করেন, এটা তো মানবেন। স্নেহ করেন, ভালোবাসেন একটাই কারণে, বা তড়িৎদার তো সিপিএম থেকে কোনোদিন বেরোননি। তড়িৎদা অনেক কিছু, নিন্দুকরা বলে যে তড়িৎ তোপদারকে আপনি লোকসভা ভোটে জিতিয়ে দিতেন আর তার বিনিময়ে বিধানসভায় তড়িৎদা আপনাকে হেল্প করতেন। এরকম কোনো ব্যাপার নেই। দেখুন, কাউকে কেউ জেতাতে পারে না, কাউকে কেউ হারাতেও পারবে না যদি মানুষ আপনার সঙ্গে থাকে। এটা আপনি যেই বলে কিছু লোক জানেন যে আমার ক্ষমতা নেই তো আমাকে বলতে হবে, আমি কিছুই বলে দেবো। কিন্তু তড়িৎবাবু থেকে অনেক কিছু শিখেছি। তড়িৎবাবুকে রাত 1টা অবধি আমি নিজের চোখে দেখেছি চায়ের দোকানে বসা, আমিও সেইটা অনুসরণ করি। সুভাষ চক্রবর্তীকে অনেক কিছু দেখেছি, যে যাবে তার কাজ করতো, শিখেছি। সেটা বিদ্যুৎবাবুর মধ্যে ছিল না। কংগ্রেসের অনেক নেতাকে দেখেছি এটা ঘরানা, আপনি বলছেন এই ঘরানা। ঘরানা আছে, আমি এটা অবলম্বন করি কি তড়িৎবাবু যে কালচারে যে কায়দায় পলিটিক্সটা করতেন সেই কায়দায় আমি করব। আমার একটা কৌতূহলের প্রশ্ন, এই তড়িৎবাবু বা সুভাষবাবুর মতো, সুভাষদার মতো নেতা আপনার তৃণমূলে কাকে মনে হয় এই ঘরানা, এই দিক থেকে? দেখুন, একটা লোক ছিল, এখন শরীর অসুস্থ হয়ে গেছে আমার, আমি সবসময় লোকটাকে, আর অনেক হলে হয়তো আমারও অনেক কিছু অনেক লোক পছন্দ হয় না, কিন্তু মদন মিত্র এরকম একটা স্টাইল আছে, যে যাবে দরজ খুলবে, কিছু ওকে দিয়ে দেবে। তো আমার বিরোধী হতে পারে, আমাকে গালাগালিও দিতে পারে, আমাকে অনেকবার বলে যে তোকে পাঞ্জা কেটে নেবো, অমুক বলেছে, কিন্তু তাও আমার সঙ্গে ভালো রিলেশন। বলার পরেও আমি ফোন করে কথা বলি, দাদা কেন আর তো রেগে আছো? আমাকে বললো তুই যদি অর্জুন সিং যায়, আমি বিটি রোডে বসে থাকি, আমি পরের দিন গিয়ে চাই খেয়ে এসেছি। তো আমি আচ্ছা, তড়িৎদার কাছ থেকে এত কিছু শিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কিছু শেখেননি? দেখুন, দিদি কাছে অনেক কিছু লড়াই করার স্টাইল শিখেছিলাম আমি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। রাজনীতি ওনার সঙ্গে অনেক কিছু, হঠাৎ দিদির মানে দিদির মতন একজন রাজনীতিবিদ হঠাৎ কারো কথায় চলছে, বা যারা ওনারকে নিয়ে এলো, মজবুত করলো। দেখুন, একা তো কার কথায় চলছে? এখন তো অভিষেক ব্যানার্জি কথাই উনি চলছেন। আমি একটা কথা বলি, যারা এখন পুরনো, যারা তৃণমূল কংগ্রেসকে লড়াই করেছিলেন এস্টাবলিশ, মানে যখন আমলা সোলে যেতে গেলে আমার গাড়ি ছাড়া কেউ যেত না, একটা সময় শাসনে ঢুকতে গেলে অর্জুন সিংয়ের দরকার হতো। আমলা সোলে যখন চলছে, তো সেই ধরনের লোককে দিদি পছন্দ করতেন। এখনও আমি বলি, যদি উনার কোনো থাকতো তাহলে এই লোকগুলোকে উনি, কিন্তু আস্তে আস্তে উনার যে যাকে উনি তৈরি করেছিলেন, সবাইকে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কেউ কিছু করতে পারছে না, সবাই অস্বস্তিতে আছে, এভরিবডি। আরেকটা সরাসরি প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনি তো লড়াই করে উঠে আসা এবং নিঃসন্দেহে সাধারণ মানুষের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক রাখেন। কখনো রাজনীতির প্রয়োজনে ঘটনাচক্রে অ্যাকশন করেছেন? রিভলভার চালাতে পারেন? চালাতে পারি না এরকম কোনো ব্যাপার, আমি শুটিং ক্লাবের মেম্বারও আছি। আচ্ছা, তো চালাতে পারি না এরকম কোনো ব্যাপার নেই। শেষ কবে চালানোর প্রয়োজন হয়েছিল? হ্যাঁ, ও সব আর অনেক এইসব মধ্যে আর সময় চলে গেছে। মানে এইগুলোই 165-র মধ্যে ধরা যাবে না? না 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 দাদা, এইসব মানে আমাকে যারা কাছ থেকে দেখবে না, তারা আমার ব্যাপারে তারা ভয় পাবে না, তারা ভালোবাসবে বলছে। তারা ভালোবাসবে। আপনি একটা কথা বললেন নাকি দিদির এই ব্যাপারটা, আপনার চ্যানেলে দিদি আপনি বলেছিলেন কি অর্জুন সিং এর তো জনপ্রিয়তা আছে, তখন উনি বললেন, আমার মনে আছে এখন কথা, কি না না ওর বাবা ভাই অমুকের নামে সব করে দিয়েছে, এই করে দিয়েছে। দাদা, আমি আপনার মাধ্যমে সবাইকে, দিদিকেও বলছি, আমার লাগে না এসব। আমার বাবার নাম, আমার কাকার নাম, আমার ভাইয়ের নাম আমার কারো লাগে না। আমার কাছে আউটগোয়িং আছে, ইনকামিং নেই। আমরা ব্যবসায়ী ফ্যামিলি, আমাদের ব্যবসা করা অপরাধ না, সবটাই অনলাইন আছে, ইনকাম ট্যাক্স পেয়েই আমরা। আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনি চেক করুন, আমাদের যত জমি আছে, আমরা যেখান থেকে বসবাস করি, যত আমাদের প্রপার্টি আছে, আমাদের যথেষ্ট আছে। আমি ব্যবসায়ী, এটা আমি অস্বীকার করব না। আমি এটা অস্বীকার করব, কোনো দুর্নীতি করে আমি টাকা রোজগার জীবনে করিনি, করবও না। আমার ছেলের ব্যাপারে আপনি জানেন,
কোনোদিন আমি ফ্যামিলির কথায় আসবো অর্জুন দা। ছেলে এখন কি বলছে? যে পবন সিং যখন আপনি তৃণমূলে গেছিলেন বারবার বারণ করেছিল, বলেছিল বাবা তুমি খুব বড় ভুল করছো। ছেলে এখন বলে বাবা আমার কথাই তো ঠিক হলো, তখন একটু লজ্জা লাগে। তখন একটু লজ্জা লাগে। অর্জুন দা, এর আগে একাধিকবার আপনি বাবার কথা বললেন। আপনার বাবা সত্যনারায়ণ সিং ভাটপাড়ায় তিনবার কংগ্রেসের বিধায়ক হয়েছিলেন, কিন্তু আপনার বাবা আজীবন কংগ্রেস দলটাই করে গেছেন। কিন্তু আপনি কংগ্রেস থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, তৃণমূল থেকে আবার বিজেপি। এত ডিগবাজি কেন, কেন করতে হলো? আমি বললাম না 2021-এর পরিস্থিতিটা খুব ডেঞ্জারাস হয়ে গেছিল, টাইমিং একটা অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছিল। কিন্তু আমি জানতাম এই ঘরে আমার আর জায়গা নেই। একটা ভিন্ডিক্টেড মেন্টালিটি লোককে আমি চিনি, কিন্তু তখন মানুষকে বাঁচাবার জন্য আমার কাছে কোনো পথ ছিল না। তাই জন্যে আজকে বিজেপিও একটা স্বীকার করেছে যে এটা টাইমিং একটা অ্যাডজাস্টমেন্ট ছিল। তাই জন্যে বিজেপি আমাকে দিল্লিতে নিয়ে গিয়ে জয়েন করালো। আমার বাবার একটা, আপনি বিশ্বাস করবেন না, আমি যখন তৃণমূল কংগ্রেসে জয়েন করি বাবা আমার সঙ্গে 1 বছর কথা বলেননি। আচ্ছা, তুই কী করছো? বাবা 200% ওই ঘরানার লোক ছিলেন, আমার সঙ্গে কথা বলতেন না 1 বছর ধরে। যখন আমি এমএলএ হলাম তখন একটু ওনারও মনে হলো কি না ঠিক আছে আমার জায়গাটা। উনি জীবনে আমার জন্য কোনো সুপারিশ করেননি। যখন উনি 92 সালে হার্ট অ্যাটাক হয়েছিল, বাইপাস হলো, তারপরে রাজনীতি ছেড়ে দিলেন। আমি মাঝে মাঝে বলতাম আমি একটু বলুন না আমাকে টিকিট, বলো কি আমি কি দেবিলাল হব? আমি তোমার জন্য সুপারিশ, তোমার ক্ষমতা থাকলে তুমি এমএলএ হবে। ওই ধরনের বলে আপনার রাজনীতির ঘরানাটা বাবার ঘরানা নয়, তড়িৎ তোপদারের ঘরানা। না, তড়িৎবাবু আমার মনে হচ্ছে বাবার পরে রাজনীতিতে এসছেন। তড়িৎবাবু রাজনীতিটা তো বাবার পরে। তড়িৎবাবু থেকে অনেক কিছু শিখেছি, আমি অস্বীকার করি না। এটা আমি অস্বীকার করলে আমি মানুষকে ভুল বোঝাবো, কিন্তু শিখেছি অনেক কিছু শিখেছি। ওনার এই পাবলিক কন্ট্যাক্ট মারাত্মক। এখনও মাঝে মাঝে একটা ধরুন কেউ কোনো বাড়িতে শ্রাদ্ধ আছে, হঠাৎ দেখছি উনিও বসে আছেন, আমি যাই নমস্কার করি। এই বয়সে 82 মনে হচ্ছে ওনার বয়স, তা উনি বসে থাকেন। এটাই তো পাওনা। আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেল্টে মানুষের জনসংযোগটা অনেক বড় কাজ আছে। আপনি বাবার কথা বললেন যে বাবা কোনোদিন আপনাকে এক্সট্রা কোনো ফেভার দিতে চাননি। নরেন্দ্র মোদী সবসময় পরিবারতন্ত্রের বিরুদ্ধে এত কথা বলেন, আপনি সাংসদ, আপনার ছেলে বিধায়ক, এও তো পরিবারতন্ত্রের উদাহরণ। না, এটা আপনি ঠিক বলেছেন, কিন্তু বিজেপিতেও যারা করে উঠে আসছে তাদের তো কোনো বাধা নেই। পরিবার মানে আমি সরাসরি এসে বসে গেলাম বা আমার পরিবারকে কোনো ফায়দা দিয়ে দিলাম, এরকম কোনো ব্যাপার নেই। এবার ওই জায়গাটা মানে যে পরিস্থিতি চলছিল তখন ওই জায়গাটা জেতার অন্য লোকে, ভাটপাড়া এমন একটা জায়গা ওখানে আপনার অন্য লোক জেতা খুব মুশকিল আছে কোনো কারণে, মানে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট আছে। আপনি যদি বিশ্বাস করবেন কি করবেন আমি জানি না, আপনি যদি কোনো লোককে সকাল থেকে আমার অফিসে বসিয়ে দিন না, আপনি অবাক হয়ে যাবেন কি সামান্য বাড়িতে জলের ঝগড়া হলেও আমাকে মেটাতে হয়, এরকম এক্সেস আছে লোকে। কিন্তু সেই লজিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও পরিবারতন্ত্র নয়। দেখুন, পরিবারতন্ত্রের ব্যাপারটা আলাদা। পরিবারতন্ত্রের অভিষেক ব্যানার্জি আর আমার মধ্যে আলাদা। কীরকম? অভিষেক ব্যানার্জি দিদিমণি মুখ্যমন্ত্রী আছেন, উনি মুখ্যমন্ত্রী থাকাকালীন পুরো যেভাবে আজকে অনেক রকম ব্লেম উঠছে, অনেক রকম কথা উঠছে, এটা তো দিদিমণির উপরে আসতো না। আজকে আমার ছেলের উপরে যদি কোনো ব্লেম উঠে তো একটা পরিবারতন্ত্রের মধ্যে একটা এমন একটা জায়গা তৈরি হবে, সে জায়গাটা আমার উপরে একটা ব্লেম চলে আসবে। কিন্তু আমার ছেলে বলুন বা অন্য কোনো রাজনৈতিক দলের কোনো ছেলে বা বিজেপিতে অনেক এমপি এমএলএর পরিবারের লোকেরা আছে, এরকম নেই, এরকম প্রচুর আছে। এই পরিবারতন্ত্র মানে পরিবারকে নিয়ে সবটা আমার কবজায় নিয়ে নেব এরকম ব্যাপার নেই। আর বিজেপি এমন একটা দল, এমএলএ কে হচ্ছে, পার্টি আলাদা লোক চালায়, সংগঠন আলাদা লোক চালায়, অন্য সিস্টেম আলাদা চলে। এটা আপনি বিজেপিতে থেকে সব কিছু চালাবেন, এটা বিজেপিতে নেই। আচ্ছা, বেশ। কিন্তু শুভেন্দু অধিকারীর কথা,
এবার আসতেই হচ্ছে। তার কারণ শুভেন্দু অধিকারী বলেছেন যে গত রাষ্ট্রপতি নির্বাচনে আপনি নাকি এনডিএর প্রার্থী দ্রৌপদী মুর্মু, যিনি এই মুহূর্তে ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতি, তাকে ভোট দিয়েছিলেন। তো এটা সত্যি, মানে এটা যদি সত্যি হয় তাহলে তো শরীরে টিএমসি মনে বিজেপির মতো ব্যাপার না, হলো। এটা আমাকে কি দল বলেছিল কি তোমাকে কোনো হুইপ আছে? আমি জিজ্ঞেস করতে চাইছিলাম, কোনো হুইপ ছিল না? না। আচ্ছা, এবার হ্যাঁ। আমি রাষ্ট্রপতিকে ইলেকশন মানে ভোট হ্যাঁ। দিচ্ছি, একটা ভোটকে নষ্ট করব? কাকে? যশবন্ত সিনহা জানি সে জিতবে না। একটা আদিবাসী পরিবার থেকে এসছে, কোথাও না কোথাও বিবেকের ব্যাপার থাকে। আর আমি তো তখনও বিজেপির এমপি, আমার উপরে ওনার ভিপ দেয়নি আর লাগবেও না। আমি তো কোনোদিন আপনি শুনলেন কি আমি লোকসভায় দাঁড়িয়ে তারপর থেকে কোনো কথা বলেছি? কথা বলি। তো দেখুন এখানে কি আছে, এখানে কেউ সিস্টেম ফলো করে না। বেশ। অর্জুন দা, আপনি বলছেন যে বিজেপির ঝড় উঠবে এই লোকসভায়। আমার লালু প্রসাদ যাদবের একটা কথা মনে পড়ছে, যে লালু প্রসাদ যাদব প্রয়াত রামবিলাস পাসওয়ানকে বলতেন যে মৌসম বিজ্ঞানী, মানে আবহাওয়াবিদ। কেন? যে দেশের প্রধানমন্ত্রীর নাম যখন অটল বিহারী বাজপেয়ী, তখনও রামবিলাস পাসওয়ান তার মন্ত্রিসভায়। আবার দেশের প্রধানমন্ত্রীর নাম যখন মনমোহন সিং, তখনও তার মন্ত্রিসভায় রামবিলাস পাসওয়ান হাজির। অর্থাৎ ভোটের আগে রামবিলাস পাসওয়ান বুঝে যেতেন যে কে ক্ষমতায় আসছে, কার সঙ্গে যাওয়া উচিত, কংগ্রেস না বিজেপি। হাওয়া বুঝতে পারেন। আপনি বারবার বলছেন যে আমি ব্যারাকপুরের হাওয়া বুঝতে পারি। অর্জুন সিং কি এ রাজ্যের রামবিলাস পাসওয়ান? দেখুন 2019 সালে রামবিলাস পাসওয়ান হওয়াটা খারাপ না। খুব সিনিয়র পলিটিশিয়ান অনেক এবং senior বহু politician, দায়িত্বপূর্ণ বহু পদ দায়িত্বপূর্ণ সামলেছেন। আপনি যদি দেখেন 2019 সালের কথা, আমাকে তো 1.5 বছর আগে যখন দীনেশ ত্রিবেদী বলেছিলেন রেলমন্ত্রী হওয়ার জন্য, যখন বাজেট পেশ করছিলেন তখন বলেছিলেন রেল আইসিইউতে ছিল, তারপরে তাকে জোর করে কলার ধরে দিদিমণি বসে ওখানে ওনাকে নামিয়ে দিয়েছিলেন। আমাকে সেই দিন বলা হলো যে তুমি ওখানে ব্যারাকপুরটা দেখো, ঠিক আছে? আমি ব্যারাকপুরটা করলাম। হঠাৎ ভোটের সময় বললো তুমি চলে যাও এতে বিহারের একটা কি নাম, ওই বিহারের কোন একটা সাহারসানা, ওখান থেকে কাটিহার থেকে তুমি দাঁড়িয়ে পড়ো। হ্যাঁ, পসিবল? রাজনীতিতে আমাকে কেউ দিয়ে কিন্তু কিছু দেয়নি। আমাকে তো আমি তো কিষানগঞ্জ থেকে বোধহয়। কিষানগঞ্জ থেকে। আপনি বলুন আমার একটা ভাটপাড়া এমন বা ব্যারাকপুর এমন জায়গা, আমি যতদিন তৃণমূলে ছিলাম কোনো নেতাকে আমার দরকারই পড়তো না। সব থেকে কম দিদিমণি যদি কোনো মিটিং কোনো দিন ওখানে ব্যারাকপুরে করতে হতো না, করতে দিতাম না, দরকার ছিল না। আমি যদি রাজনীতি করব তো আমাকে তো 24 ঘন্টা কাজ করতে হবে। আমি সবসময় প্যারাসাইট থাকবো কি আমার নেতা এসে আমার ঝড় তুলে দেবেন, এরকম তো কোনো ব্যাপার নেই। আমার তো মানুষের কাজ করলে মানুষ আমাকে ভোট দেবে। এবার রামবিলাস পাসওয়ান থেকে আমি বলবো ওর ছেলে বেশি দূরদর্শী। ছেলেই বলেছিল কি এখানে তাকে কোনো নেই, আপনি কিন্তু বিজেপির সঙ্গে সমঝোতা করুন। একদম। অর্জুন দা, র্যাপিড ফায়ার রাউন্ড। অর্জুন মানেই অ্যাকশন, তাই পাঠান না জওয়ান? না, অর্জুন মানে অ্যাকশন না। অর্জুন মানে অর্জুন নাম, না পলিটিক্যাল অ্যাকশনটাকেও ধরুন না। অর্জুন নামটাই বাবা মা দিয়েছিল যুদ্ধ করার জন্য। একদম। আমি সারা জীবন যুদ্ধ করে গেছি। হ্যাঁ। তৃণমূলে থেকেও তৃণমূল সঙ্গে যুদ্ধ করেছি, সিপিএম এর বিরুদ্ধে যুদ্ধ করেছি, এখনো যুদ্ধ করেই যাচ্ছি। আমার যে লগ্ন, মানে যে আমার যে রাশি, একদম। আমার রাশিতে যুদ্ধ ছাড়া কিছু নেই। যোদ্ধা অর্জুন। যোদ্ধা অর্জুন। পাঠান না জওয়ান? আমি ওই মুভি ফুভিরে বিশ্বাস করি না। আমি সিনেমা দেখেন না? আমি প্র্যাকটিক্যাল। আচ্ছা। ওই ক্যামেরার সামনে পিছন থেকে করবো এইসব আমি বিশ্বাস করি না। দারুণ। সকালে চা না ছাতুর শরবত? না, আমি সকালবেলা এই এক্সারসাইজ করার পরে চায়, লিকার চায় খাই, দুটো বিস্কুট খাই, আর তারপরে ওই আর যে টিফিন ফিফিন করি। ভাইয়াজি না অর্জুনজি, কোনটা শুনতে ভাল লাগে? না, ভাইয়া তো ঠিকই, দাদা ভাইয়া এটাই ভালো লাগে। অর্জুন ক্যামার স্ট্রিট না কালীঘাট? হ্যাঁ, কালীঘাট থেকেই তো আমরা তৈরি হয়েছিলাম। ক্যামাক স্ট্রিট তো মাঝখানি থেকে এলো। কালীঘাটটাকে একটা সম্মান তো সবসময় থাকে। উনি দীর্ঘ লড়াই সাথী আমাদের ছিলেন। সোমনাথ শ্যাম না পার্থ ভৌমিক? দুজনেই আমার পর্যায়ের মধ্যে পড়ে না। ইন্সপেক্টর করালি বাবু নাকি প্রার্থী পার্থ ভৌমিক? না, আমি রাজচক্র থেকে বলেছিলাম কি হ্যাঁ। ভাই তুই ভালো করলি না খারাপ করলি, করালি বাবু মানে তো ঘুষখোর। আপনি দেখেছেন তাহলে এটা?
ওটা দেখেছিলাম। আবার প্রলয় দেখেছেন? আমার প্রলয় দেখেছি। আমি ওকে বলেছিলাম আজকে কি ভাই তুমি বদলা নিলে, তো আসল পাত্রটাকে দিয়ে দিলে ওখানে, তো হাসছে, বলে কি বলছেন এটা আমার মনে যাবে না ভাই, তুমি অনেক চালাক লোক, তুমি ওকে বুঝিয়ে দিলে কি তুমি কড়ালি বাবু অরিজিনাল ঘুষখোর ইন্সপেক্টর। ক্রাইমের কথা হচ্ছে 9mm না পেটো? দেখুন 9mm আর পেটও ওসব কোনো ব্যাপার না, আজকাল যুগে ওসব লাগে না। দেখুন মাথা দিয়ে রাজনীতি করতে হয়, মাথা দিয়ে সব কিছু করতে হয়। তড়িৎ তোপদার না মুকুল রায়? দেখুন মুকুল রায় এসি ঘরে রাজনীতিক, আর তরিতবদার মাটির উপরে রাজনীতি। এটা তরিতবদার নিশ্চয়ই ইউনার থেকে অনেক কিছু শিখেছে। আমি জানি না পরের প্রশ্নটা এই উত্তরটাই আপনি রিপিট করবেন কিনা, মদন মিত্র না সৌগত রায়? না, মদন মিত্র একটা আলাদা লোক, সৌগতদা সিনিয়র মানুষ আছেন, বিদ্বান মানুষ। মদন মিত্র মাটির উপরে, মদন মিত্র একদম বেস লেভেলে, মানে মাঝে মাঝে অফসোস হয় সিপিএম জমানায় মদনদা এসএসকেএমে ভর্তি করাতে পারতো, কিন্তু আজকে পারে না, খুব কষ্ট লাগে। এসএসকেএমে মানে মনে পড়ে যায় মদনদা, এখন বেচারা নিজেই ভর্তি হতে পারে না। আমার শেষ প্রশ্ন, কৃষ্ণ না অর্জুন? কৃষ্ণ অর্জুন একই ব্যাপার। ঠিক যেমন আমি শুরু করেছিলাম যে ব্যারাকপুরে পার্থ আর অর্জুন একই ব্যাপার, কারণ পার্থই অর্জুন, অর্জুনই পার্থ। দেখুন মহাভারতের তৃতীয় পাণ্ডব অভ্যর্থ লক্ষ্যে তীর ছুঁড়তে পারতেন, এখন বঙ্গ রাজনীতির তৃতীয় পাণ্ডব মানে অর্জুন সিং ব্যারাকপুরে লক্ষ্যভেদ করতে পারেন কি না সেটা সময় বলবে, কিন্তু বিরোধী শিবিরের তৃতীয় পাণ্ডব মানে পার্থ ভৌমিকের দিকে তিনি এতগুলো তীর ছুঁড়লেন, তার জবাবে পার্থ ভৌমিক কি বলছেন সেদিকেও আমাদের নজর থাকবে। তার প্রতিক্রিয়া পেলেও আমরা সমানভাবে তুলে ধরবো আপনাদের সামনে। অর্জুনদা, আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে আবার ধন্যবাদ, খুব ভালো থাকবেন।